আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ হাসান জাফর, ইন্টারন্যাশনাল ঢাকা মেডিকেল কলেজ, পার্ট 1 ফিজিক্যাল মেডিসিন রিভ্যালিডেশন। বর্তমানে কর্মরত আছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কালীগঞ্জ সাতক্ষীরা। তো আমাদের আজকের টপিক ফার্মাকোলজি এবং ফার্মাকোলজির তিনটা ক্লাস টোটাল। প্রথম ক্লাস হচ্ছে জেনারেল ফার্মাকোলজি এবং দ্বিতীয় ক্লাসে সিস্টেমিক ফার্মাকোলজি। সিস্টেমিকের মধ্যে আমরা চেষ্টা করবো রিহ্যাবিলিটের টপিকগুলো এবং আমাদের শীট যে শীটের টপিকগুলো শেষ করতে এবং তার সাথে সাথে আপনাদের প্র্যাকটিক্যাল থেকে আমি ইউথালজিক্যাল ফার্মাকোলজি যেটা এটা একটুখানি লাগাই দিয়েছিলাম, আবার একটুখানি রিক্যাপ করার চেষ্টা করবো যেহেতু দুটো ক্লাস। তো আমরা তাহলে জেনারেল ফার্মাকোলজির আজকের প্রথম ক্লাসটা শুরু করছি এবং অ্যাজ ইউজুয়াল রিহ্যাবিট থেকে আমি আপনাদেরকে লাগাই দিব। যেহেতু থার্ড পেপারের আগে আমাদের পড়াশোনা কম থাকে, সুতরাং খুব স্পেসিফিক যেগুলো আপনার খুবই ইম্পর্টেন্ট সেগুলো আমি লাগাই দিব। উদাহরণ একটা রিডিং পড়েন, আপনাদেরকে একটা এক্সামের জন্য স্পেসিফিক ভাবে লাগাই দিব ইনশাআল্লাহ। আর তার সাথে সাথে যেগুলো একটু বোঝা দরকার সেগুলো বুঝিয়ে দিব। আর তার সাথে এগুলো আপনাদের আপলোড দিয়ে দিচ্ছেন ছবিগুলো, যেন লাগাতে সুবিধা হয়। আর একটা কথা, ফার্মাকোলজি থেকে আসলে আমাদের একটু মেন্টাল প্রিপারেশন রাখতে হবে যে ফার্মাকোলজির কোশ্চেনটা কিন্তু কঠিন। দেখা যায় যে 15টা প্রশ্ন যদি হয় থার্ড পেপারের প্রশ্ন এমনি একটু কঠিন হয়, রিসেন্টলি আমরা দেখছি। তো এর মধ্যে দেখা যায় যে রিউমাটোলজি বা নিউরোলজি থেকে বেশ কিছু কেস থাকে। তার সাথে সাথে আমাদের ফার্মাকোলজি কোশ্চেনটা দেখা যায় একদম মানে খুবই অ্যাটিপিক্যাল কিছু প্রশ্ন থাকে, মেকানিজম থেকে কিছু প্রশ্ন থাকে যেগুলো প্র্যাকটিক্যাল হয়, অথবা দেখা যায় যে একদমই ফার্মাকোকাইনেটিক্স থেকে কিছু প্রশ্ন, যেমন হাফ লাইফ, কোন ড্রাগের হাফ লাইফ কত, এই টাইপের কিছু মানে উদ্ভট প্রশ্ন থাকে যেগুলো আসলে টাফ। এবং এগুলো মানে এটা আপনাকে একটু মেন্টাল প্রিপারেশন রাখতে হবে থার্ড পেপারে। সাধারণত থার্ড পেপার কঠিন, তবে এটা কিন্তু কোনো রুলস না যে আপনার থার্ড পেপার কঠিনই হবে। দেখা গেল যে এবার হয়তো ফার্স্ট পেপার কঠিন করলো, থার্ড পেপার ইজি করলো, হতেই পারে। সো সাধারণত দেখা যায় যে ফার্স্ট পেপারটা একটু আপনার পড়লে পারা যায়, এই টাইপের হয়। সেকেন্ড পেপারটা অনেক ইজি হয়, মোটামুটি একটা দিক পড়লে পারা যায়। আর থার্ড পেপারটা একটু হার্ড হয়, ওখানে একটু ক্রিটিক্যাল প্রশ্ন। তো ক্লিনিক্যাল এবং ক্রিটিক্যাল দুটোই বলবো, এই দুটো। তো যাই হোক, আমরা সেই আপনার মানসিক প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে যাবো। এবং ফার্মাকোলজি থেকে আপনার হাজার পড়লেও হয়তো আপনি 10টার বেশি আনসার করতে পারবেন না। মানে অ্যান্সার তো সবই করবেন, আমি বলতে চাচ্ছি 10টার বেশি হয়তো আপনি শিওরলি আনসার করতে পারবেন না, অনেক চেষ্টা করবেন। তো আমরা চেষ্টা করবো অ্যাটলিস্ট যেন যেগুলা কমন কোশ্চেন এগুলো আমাদের জন্য ভুল না যায়, যেগুলো আনকমন সেগুলো সবার জন্য আনকমন, সেগুলো নিয়ে খুব বেশি টেনশন রাখতে হবে না। আর এখানে তো কারোর সাথে কারো প্রতিযোগিতা না, এক্সিপিএস পরীক্ষা, এখানে নিজের সাথে নিজের প্রতিযোগিতা। তো আপনি চেষ্টা করবেন যেন কমন জিনিস কখনো ভুল না যায়, আনকমন জিনিস ওটা একটু এদিক ওদিক হতেই পারে, কিন্তু কোনো মানে টপিকে যেন আপনার কমন জিনিস ভুল না যায়, সেটা ফার্মা হোক বা যে কোনো topic। তো আমরা শুরু করি। প্রথমে ফার্মাকোলজি কিছু নিমোনিক্স দেওয়া আছে, এদের মধ্যে আপনার মাইগ্রেন প্রোফাইল্যাক্সিস ড্রাগস, ভেরি ভোলাটাইল ফার্মাকোথেরাপিউটিক এজেন্টস ফর মাইগ্রেন প্রোফাইল্যাক্সিস, জাস্ট একটু দেখে রাখতে পারেন এবং ইম্পর্টেন্ট। মরফিনের সাইড ইফেক্ট, মরফিন দিয়ে মনে রাখা যায়, ইম্পর্টেন্ট না অতটা রেখে রাখতে পারেন। অ্যান্টিকোলিনার্জিক সাইড ইফেক্ট এবিসিডি, এটা একটু মনে রাখতে পারেন, কারণ অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ কিন্তু একটা ফাস্ট একটা থ্যারাপি। সো এটা লিখে রাখতে পারেন। মানে এটা আপনি করতে পারেন, টিসিএ দিয়ে মনে রাখা যায়, এটা একটু মনে রাখতে পারেন। আর গাইনোকোমেশিয়া কে করে, এটা একটু মনে রাখতে পারেন। ডিসক্লোজার, এটা খুব ইম্পর্টেন্ট। বেটা ব্লকারের মেইন কন্ট্রাইন্ডিকেশন এবিসিডি, এটা একটু মনে রাখতে পারেন, কারণ এটা যদি চার মনে করেন এত পারেন। অ্যামিওডারনের সাইড ইফেক্ট 6পি, অ্যামিওডারন অ্যাকচুয়ালি সমস্ত ধরনের সাইড ইফেক্ট করে থাকে। তো 6পি এটা চাইলে একটু মনে রাখতে পারেন। সালফোনামাইডের কমন ক্যারেক্টার ইম্পর্টেন্ট। তো এই কয়েকটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট দিয়ে আমি আপনাদের বলবো যেটা কোলিনার্জি, এইটা। আচ্ছা, সো আমরা জেনারেল ফার্মাকোলজি ইয়েতে আমাদের মেইন টেক্সটে প্রবেশ করলাম। ইন্ট্রোডাকশনটা একটুখানি পড়ে রাখবেন যে হোয়াট ইজ ফার্মাকোকাইনেটিক্স এবং হোয়াট ইজ ফার্মাকোকাইনেটিক্স, অর্থাৎ কোনটার মধ্যে কি থাকে। ঠিক আছে, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, বায়োট্রান্সফরমেশন, মেটাবলিজম, এক্সক্রিশন, এইটুকু হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স। আর এরপর আমরা আসি হচ্ছে প্রোডাক্ট। প্রোড্রাগের অ্যাডভান্টেজ, এটা একটুখানি আপনাদের করতে হবে। আর প্রোড্রাগের আপনার এই যে প্রোডাক্ট থেকে অ্যাক্টিভ ফর্ম যেটা বলা আছে, এগুলো আপনাদের অবশ্যই করতে হবে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, প্রোডাক্ট কোনটা কি, এখান থেকে প্রশ্ন আসতে পারে। সো এটা আপনাকে করতে হবে। আর এগুলো আমি আর ডিটেলসে গেলাম না, কারণ এগুলো এমন ইম্পর্টেন্ট মানে এমন বোঝানোর কিছু নেই আসলে, আপনাদের এখন আসলে সময় বাঁচানো দরকার। সো সেই অনুযায়ী আমি আপনাদের বলে দিচ্ছি, যেগুলো বোঝার দরকার সেগুলো বোঝাতে হবে। প্রিন্সিপাল অফ কনসেপ্ট is that a limited number of drugs lead to আচ্ছা, এসেনশিয়াল মেডিসিন কেন আমাদের প্রয়োজন। ঠিক আছে, এটা একটুখানি রিডিং করবেন, এটা পরীক্ষার আগের দিনে পড়া কতটা দরকার, জাস্ট একটু রিডিং করতে হবে। সিলেকশন ক্রাইটেরিয়া, এটা একটু রিডিং করতে হবে। ঠিক আছে, এগুলো আসলে কমিউনিটি মেডিসিন প্রশ্ন, এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন।
যদি আমি এগুলো পরীক্ষার আগে থেকে করছিলাম, বাট এগুলো থেকে প্রশ্ন আসে না। যেহেতু ফার্মাকোলজি অ্যাটিপিক্যাল প্রশ্ন হয়, সেই জন্য একটু করে রাখছিলাম এই পরীক্ষার আগে। তো এই দুটো চাইলে একটু করতে পারেন, বাট এমন ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা, অ্যাবজর্পশন। আমরা কিন্তু ফার্মাকোকাইনেটিক্স এর মধ্যে আছে অ্যাবজর্পশন। অ্যাবজর্পশনের স্পেশাল নোট কিছু আছে, এইটি ইম্পর্টেন্ট, এটা আপনাকে অবশ্যই করতে হবে। নন আয়নাইজড ড্রাগস আর বেটার অ্যাবজর্ব, অ্যাসিডিক ড্রাগস আর বেটার, এখান থেকে ট্রু ফলস আসতে পারে। অ্যাসিডিক ড্রাগস আর বেটার অ্যাবজর্ব ইন অ্যাসিডিক মিডিয়া, অ্যালকালাইন ড্রাগস আর বেটার অ্যাবজর্ব ইন অ্যালকালাইন মিডিয়া, বা বেসিক হচ্ছে অ্যালকালাইন। ড্রাগস উইথ এক্সট্রিম ওয়াটার সoluble বা লিপিড সoluble আর লিস্ট অ্যাবজর্ব, লিপিড সoluble ড্রাগস ইজিলি ক্রস বায়োলজিক্যাল মেকানিজম। এই কয়েকটা পয়েন্ট থেকে আপনি কিন্তু এমসিকিউ তুলে নিতে পারেন। আচ্ছা, প্রসেস অফ অ্যাবজর্পশনের মধ্যে আপনার সিম্পল ডিফিউশন আছে, প্যাসিভ প্রসেস, স্পেশালাইজড প্রসেস। প্যাসিভ প্রসেসের মধ্যে সিম্পল ডিফিউশন আর ফিল্ট্রেশন। তো মোস্ট অফ দ্য ড্রাগস 70% কিন্তু সিম্পল ডিফিউশনের মাধ্যমে যায়। এরা সবাই লিপিড সলিউবল লো মলিকুলার ওয়েট ড্রাগস এবং এটা একটা স্লো প্রসেস। ঠিক আছে, এবং এটা হচ্ছে অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, নো ক্যারিয়ার অর ম্যাচ জেনারেটেড, বাইডিরেকশনাল এবং নো স্যাচুরেটেড টু সেলফ। এটা আপনারা ফিজিওলজিতে যা করছেন সেই জিনিসটা। এক্সাম্পল গুলো অবশ্যই করতে হবে, এখান থেকে সাধারণত এক্সাম্পল আসে। ফিল্ট্রেশন, ফিল্ট্রেশন হচ্ছে মানে কোন কোন বৈশিষ্ট্যওয়ালা ড্রাগ যাবে, ওয়াটার সলিউবল, লো মলিকুলার ওয়েট ড্রাগ যাবে। ঠিক আছে, এবং কোন কোন ড্রাগ আপনার করতে হবে। স্পেশালাইজড প্রসেসের মধ্যে আমাদের হচ্ছে ফ্যাসিলিটেটেড ডিফিউশন। ফ্যাসিলিটেটেড ডিফিউশন হচ্ছে এখানে ক্যারিয়ার মিডিয়েটেড, কিন্তু কোনো এনার্জি লাগে না। স্যাচুরেবিলিটি এবং সিলেক্টিভিটি অবশ্যই থাকবে। এক্সাম্পল করতে হবে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট লেস কমন, এবং এটা হচ্ছে এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ইউনিডিরেকশনাল, রিকোয়ারিং ক্যারিয়ার এন্ড এনার্জি, স্যাচুরেবিলিটি এবং সিলেক্টিভিটি। এক্সাম্পল অবশ্যই করতে হবে, এক্সট্রা এক্সাম্পল এখানে দেওয়া আছে, এগুলো দেখতে হবে। ইনোসাইটোসিস, যেখানে ক্যালসিয়াম এবং ক্যালসিয়ামের প্রয়োজন হয়, কন্ট্রাক্টাইল এলিমেন্টের প্রয়োজন হয় এনার্জি, সেগুলো একটুখানি দেখে রাখতে হবে। আচ্ছা, ড্রাগ ট্রান্সফার অ্যাক্রস দ্য মেমব্রেন, ডিরেক্টলি প্রপোর্শনাল টু কিসের কিসের, এগুলো করতে হবে। ইনডিরেক্টলি প্রপোর্শনাল টু কিসের কিসের, এগুলো করতে হবে। এই টাইপের কোশ্চেন মানে জিনিসটা কিন্তু কোশ্চেন আসে। অর্থাৎ কোন কোন ফ্যাক্টর থাকলে ড্রাগ ইজিলি অ্যাবজর্ব করবে, কোন কোন থাকলে ইজিলি অ্যাবজর্ব করবে। থিকনেস এবং মলিকুলার ওয়েট সাইজ, এগুলো হচ্ছে মানে অ্যাবজর্পশনের জন্য খারাপ, আর বাকি সব কিছু ভালো। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ফ্যাক্টরস অ্যাফেক্টিং জিআইটি অ্যাবজর্পশন। ঠিক আছে, এটা আপনাকে করতে হবে, একই টাইপের জিনিস, বাট এটা আপনাকে করতে হবে। মানে কিসের কিসের উপর ডিপেন্ড করে আমাদের জিআইটি থেকে ড্রাগ অ্যাবজর্পশন। ঠিক আছে, ফুড পার্টিকেলের সাথে কিভাবে থাকতে পারে, ডিক্রিজ অ্যাবজর্পশন করে লেভোডোপা-থাইরক্সিন, ইনক্রিজ অ্যাবজর্পশন করে সার্টারিন, প্রোপ্রানোলল এবং গ্লাইসোপ্রোল। ঠিক আছে, এটা এখানে ছিল না, লিখে নেবেন। আর এখানে যেমন ড্রাগ ইন্টারাকশন কিছু ব্যাপার আছে, ইন্টারাকশন কমন গুলা কিন্তু আপনাকে জানতেই হবে, আর কমন গুলা না জানলে কমন গুলা জানতে হবে। যেমন টেট্রাসাইক্লিন প্লাস অ্যান্টাসিড, এখানে হচ্ছে আপনার প্রিসিপিটেশন টেট্রাসাইক্লিন। আচ্ছা, ওয়ারফারিন প্লাস বাইলেসিন, এখানে ওয়ারফারিনের অ্যাবজর্পশন কমে যায়। এগুলো হচ্ছে আমাদের ধারণগুলো কিন্তু আপনাকে পড়তে হবে অবশ্যই। আচ্ছা, আমরা তারপর টপিকে যাই। বায়োঅ্যাভেলেবিলিটি হচ্ছে ফ্র্যাকশন অফ আনচেঞ্জ ড্রাগ রিচিং দ্য সিস্টেম সার্কুলেশন। সো এখানে আপনাকে বিভিন্ন রুট অনুযায়ী পার্সেন্ট কতটুকু কোন দিকে এটা আপনাকে করতে হবে। ঠিক আছে, এবং ইন্টারফারেন্স কিন্তু বাই ডেফিনিশন 100%, কারণ আপনি সরাসরি এটা বের করছেন এবং আপনি মেজার করতেছেন এরকম সার্কুলেশন। আচ্ছা, ক্যারেক্টারিস্টিকের মধ্যে কি সাবকিউটিনাস কিন্তু স্মলার ভলিউম দ্যান আইএম, এটা মনে রাখতে হবে। রেকটাল হচ্ছে লেস ফার্স্ট পাস ইফেক্ট অন ওরাল দেন ওরাল। আর ট্রান্সডার্মাল হচ্ছে ভেরি স্লো অ্যাবজর্পশন, প্রোলং ডিউরেশন একটা। সো পুরোটাই করবেন, বাট এই কয়েকটা ক্যারেক্টারিস্টিক বেশি বেশি হয়। ফ্যাক্টর এফেক্টিভ, কোন কোন ফ্যাক্টর এফেক্ট করে আমাদের ব্যাটারি। ঠিক আছে, ফার্স্ট ক্লাস মেটাবলিজম বা সিস্টেমিক, তারপরে হচ্ছে ফার্স্ট ক্লাস মেটাবলিজম, অ্যাডমিনিস্ট্রেশন উপর ডিপেন্ড করে, মেকানিক্স অফ অ্যাবজর্পশন, ফার্মাকোকিনেটিক, ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টর, নেচার অফ ড্রাগ ফর্মুলেশন, সলিবিলিটি অফ ড্রাগ এবং কেমিক্যাল স্টেবিলিটি। সেগুলো হচ্ছে কোন কোন ফ্যাক্টর আপনার বায়োঅ্যাভেলেবিলিটি থেকে মেনটেন করে। ইম্পর্টেন্স অফ বায়োঅ্যাভেলেবিলিটি, এটা কিন্তু আপনাকে করতে হবে, জাস্ট রিডিং করুন। মেইনটেনেন্স লস ক্যালকুলেট করার জন্য কিন্তু বায়োঅ্যাভেলেবিলিটি প্রয়োজন। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আমরা আসি ড্রাগ ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এখন বললাম বায়োঅ্যাভেলেবিলিটি, এবার হচ্ছে ড্রাগ ডিস্ট্রিবিউশন। ড্রাগ ডিস্ট্রিবিউশন হচ্ছে প্রেজেন্স অফ টিস্যু স্পেসিফিক ট্রান্সপোর্টার এখানে। আচ্ছা, ফ্যাক্টরস অ্যাফেক্টেড আমরা একটা ফ্যাক্টরস অ্যাফেক্টিং কি কি আছে এগুলো আপনাকে জানতে হবে। ঠিক আছে, প্রেজেন্স অফ কোনো একটা ড্রাগের রিসেপ্টর তো শুধু ব্রেইনে আছে, সেটা ব্রেইনে অবশ্যই করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, এবার আমরা সবাই এটা রিলেটেড টু ডি। আচ্ছা, হাইপোথেটিক্যাল ভলিউম অফ ফ্লুইড ইনটু হুইচ দ্য ড্রাগ ইজ ডিসপার্সড, অর্থাৎ একটা ড্রাগ আপনি যখন বডিতে দিবেন সেটা কতটুকু ভলিউম দখল করে আছে, এটাই হচ্ছে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। কতটুকু ভলিউমে ডিস্ট্রিবিউট আছে, এটা হচ্ছে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। ইট ইজ ক্লোজলি রিলেটেড টু ডি। ঠিক আছে, এটা কিন্তু নো ফিজিওলজিক্যাল ফিজিক্যাল বেসিস, অর্থাৎ এটা একটা কাল্পনিক ধারণা। এটা সমীকরণ কি, সি ইজ ইকুয়াল টু ডি বাই ভিডি বা ভিডি ইকুয়াল টু ডি বাই সি। ভিডি মানে হচ্ছে ভলিউম ডিস্ট্রিবিউশন, ডি মানে হচ্ছে আপনার কতটুকু ড্রাগ আপনি
দিচ্ছেন, এবং সি মানে হচ্ছে কত কনসেন্ট্রেশন আপনি চাচ্ছেন, সেই অনুযায়ী আপনাকে কিন্তু ভলিউম ডিস্ট্রিবিউশন নিতে হবে। সো আপনি কত কনসেন্ট্রেশন চাচ্ছেন ইনটু ভলিউম ডিস্ট্রিবিউশন যদি আপনি জানেন, তাহলে কতটুকু অ্যামাউন্ট ড্রাগ দিতে হবে এটা আপনি জানেন। এটা সিম্পল একটা ফর্মুলা, ভলিউম ইজ ইকুয়াল টু ওয়েট বাই কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু ওয়েট বাই ভলিউম, এটাই হচ্ছে আপনার সূত্র। এই সূত্রটাই ঘুরায় পাচ্ছে এখানে আমাদের ভলিউম ডিস্ট্রিবিউশন মানা হচ্ছে। জেনারেল ফার্মাকোলজি থেকে কিন্তু আপনাকে এক্সাম্পল গুলো বেশি ইম্পর্টেন্টলি করতে হবে, বাকিগুলো জাস্ট আপনি রিডিং করলে যথেষ্ট। ট্রু ফলস, সো এখানে ক্যালকুলেট লোডিং ডোজ, তাহলে আমরা একটাকে দেখলাম যে আমাদের মেইনটেনেন্স ডোজ এটা মেইনটেইন করতে সাহায্য করে, হচ্ছে আমাদের আগের যে প্যারামিটার ছিল, এই প্যারামিটারটা হচ্ছে লোডিং ডোজকে ক্যালকুলেট করতে সাহায্য করে। হাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন কোন কোন ড্রাগের, এটা আপনাকে অবশ্যই খুব সুন্দর করে দেখতে হবে। এদের মলিকুলার ওয়েট লো থাকে, ওয়াটার ইনসoluble থাকে, ডি হাফ বেশি থাকে, এবং নন ইজিলি বাই হেমোলাইসিস। সো এখানে হাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন কে কে আছে, লো কে আছে, ঠিক আছে, এটা কিন্তু important। TCS কিন্তু হচ্ছে আপনার ইনক্রিজ টিস্যু বাইন্ডিং এর মাধ্যমে এরকম ভলিউম ডিস্ট্রিবিউশন করা। এরপর আমরা আসি ফিজিক্যাল ভলিউমস ইন পিক ইন physical volumes of liter kg body weight of some body compartments into which drug may be stored. সেইটা এত ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট কোন কম্পার্টমেন্টে কোন ধরনের ড্রাগ যাবে সেটা একটু আপনি জানার জন্য করতে হবে। প্লাজমা প্রোটিন বাইন্ডিং, এটা হচ্ছে অ্যালবুমিন বাইন্ড করে মোটর অ্যাসিডিক হাইড্রেট, অ্যাসিডিক মানে অ্যাসিডিক ড্রাগ হচ্ছে এই যে তাই, ঠিক আছে, গ্লোবুলিনের মধ্যে সিবিজি টিবিজি আলফা 1 গ্লাইকোপ্রোটিন অ্যাসিড অ্যামিনো অ্যাসিড, এগুলোর সাথে টিপিপি ড্রাগ সাথে। নেম অফ প্লাজমা প্রোটিন হচ্ছে আপনার অ্যালবুমিন গ্লোবুলিন আলফা, ঠিক আছে। এরপর হচ্ছে ইম্পর্টেন্স অফ পিপি প্লাজমা প্রোটিন বাইন্ডিং, এর ইম্পর্টেন্স গুলো আপনি পড়েন। মানে ইম্পর্টেন্স হচ্ছে আপনি মানে দেখা যাচ্ছে যে হচ্ছে আহ, আমরা যেটা বলতেছিলাম ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, এখানে কিন্তু আমরা বলছিলাম যে হচ্ছে অ্যাকচুয়ালি এটা লোডিং ডোজ ক্যালকুলেট করতে কাজে লাগে। আর এর আগে যেটা আমরা করছিলাম সেটা কিন্তু মেইনটেনেন্স ডোজ ক্যালকুলেট করতে কাজে লাগে। আচ্ছা, সো হাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, এই ক্ষেত্রে কোন কোন ড্রাগের হাই ভলিউম ডিস্ট্রিবিউশন হবে, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো থাকলে হাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন হবে, কোন কোন ড্রাগের বেশি কোন কোন ড্রাগের কম এগুলো জানতে হবে। অর্থাৎ এগুলো আপনাকে কিন্তু এক্সাম্পল হিসেবে এমসিকিউতে দিয়ে দিতে পারে, ফার্মাকোলজিতে যে কোনো ধরনের কোশ্চেন দিতে পারে, এটা আসলে মানে একদমই প্রেডিক্ট করা যায় না, জানতে। আচ্ছা, প্লাজমা প্রোটিন বাইন্ডিং, নেম অফ প্লাজমা প্রোটিন কি কি আছে এগুলো একটু দেখবেন। অ্যালবুমিন হচ্ছে অ্যাসিডিক ড্রাগের সাথে বাইন্ড করে, আছে আলফা আলফা 1 গ্লাইকোপ্রোটিন আছে, এগুলো হচ্ছে আপনাদের বেসিক ড্রাগের সাথে বাইন্ড করে, এগুলো জাস্ট একটু জানতে হবে। ইম্পর্টেন্স অফ প্লাজমা প্রোটিন বাইন্ডিং, ঠিক আছে, ইম্পর্টেন্ট ড্রাগ ইন্টারাকশন, কোন কোন ড্রাগ প্লাজমা প্রোটিনের সাথে মানে বাইন্ড করে কি কি ইন্টারাকশন করতেছে, ঠিক আছে। এটাও তো ইম্পর্টেন্ট না যদিও, কিন্তু হচ্ছে আপনার প্লাজমা প্রোটিন বাউন্ড থাকলে কিন্তু সেখানে কোনো বায়ো ট্রান্সফরমেশন হয় না, এটা ইনঅ্যাক্টিভ ফর্ম, এটা কিন্তু ফিল্ট্রেশন হয় না, লং ডিউরেশন অফ অ্যাকশন থাকে, ঠিক আছে, ইনক্রিজ ইউজ অফ টক্সিটি, এগুলো থাকে। সাম হাই প্লাজমা প্রোটিন বাইন্ডিং ড্রাগস, এগুলো যতটুকু সম্ভব, বিভিন্ন ধরনের এক্সাম্পল কিন্তু এখানে আছে, যতটা সম্ভব আপনি মুখস্থ রাখবেন। আচ্ছা, সো তারপর আমরা কম্পারিজন বিটুইন ফ্রি এন্ড হাই প্লাজমা প্রোটিন বাউন্ড, ঠিক আছে। ফ্রি ড্রাগ গুলো কিন্তু অ্যাক্টিভ এবং এতে বায়ো ট্রান্সফরমেশন হবে, এক্সক্রিশন হবে শর্ট হাফলাইফ, এবং ড্রাগ ইন্টারাকশন লেস হবে। আর প্লাজমা প্রোটিন বাউন্ড যারা, এরা হচ্ছে আপনার বডিতে আটকায় গেছে, এরা হচ্ছে কোনো ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকবে, এদের কোনো কিছুই হবে না, এক্সক্রিশনও হবে না, কিন্তু এদের ডিউরেশন অফ অ্যাকশন কম হবে, যার জন্য এদের কিন্তু আলটিমেটলি ইয়ে হতে পারে আপনার সাইড ইফেক্ট বেশি হতে পারে। ড্রাগ ইন্টারাকশন ফ্রম প্লাজমা প্রোটিন বাউন্ড ড্রাগস, ঠিক আছে, যেমন আপনার সালফোনামাইড, প্যারাসিটামল, ফেনালগ্লুটাজোন, এরা কিন্তু টলগ্লুটামাইডকে আপনার প্লাজমা প্রোটিন থেকে সরাই দিতে পারে, যার জন্য টলগ্লুটামাইড বেশি বেশি কাজ করে হাইপোগ্লাইসেমিয়া করতে পারে। বাট স্যালিসাইলাইড, অ্যাসপিরিন, এনএসএইড, এরা কিন্তু ওয়ারফারিনকে সরাই দিয়ে ওয়ারফারিনের যে হেমোরেজিক ইফেক্ট সেটা ফুটাই দিতে পারে। সালফোনামাইড, ভিটামিন কে, এরা হচ্ছে বিলিরুবিনকে আপনার প্রোটিন থেকে ডিসপ্লেস করে কার্নিকুলাস করতে পারে,
আর সোডিয়াম ভ্যালপ্রোরাইট এটা হচ্ছে আপনার ফেনাইটোনকে প্লাজমা প্রোটিন থেকে সরাই দিয়ে ফেনাইটোন টক্সিটি। সো ব্লাড ব্রেন ব্যারিয়ার এটা আপনাকে একটু জানতে হবে, প্লাজমা প্রোটিন বাইন্ডিং ফর ব্লাড ব্রেন ব্যারিয়ার। ব্লাড ব্রেন ব্যারিয়ারের আপনার ক্রাইটেরিয়া ফর প্যাসেজ থ্রু ব্লাড ব্রেন ব্যারিয়ার এটা আপনাকে জানতে হবে। এখানে হাইলি লিপিড সলিউবল থাকবে, আয়নাইজেশন কম থাকবে। ড্রাগস দ্যাট ক্যান কজ ব্লাড ব্রেন ব্যারিয়ার আপনাকে খুব সুন্দর করে এটা করতে হবে। মূলত অ্যানাস্থেটিক ড্রাগ এবং সিএনএস ড্রাগ এরা সবাই কিন্তু ক্যান ক্রস ব্লাড ব্রেন ব্যারিয়ার, কারণ তাদের সিএনএস এ যাওয়া হবে। আর দ্যাট ক্যান নট ক্রস ব্লাড ব্রেন ব্যারিয়ার এটা কিন্তু আপনাকে জানতে হবে। এখানে এক্সাম্পল এক্সট্রা দেওয়া আছে, ফাইসোস্টিগমিন, অ্যাট্রোপিন, হেপারিন, ফেনাইডিন এরা সবাই কিন্তু সিএনএস ড্রাগ এবং এরা ক্যান ক্রস ব্লাড ব্রেন ব্যারিয়ার। ক্যান নট ক্রস এর মধ্যে কিন্তু আপনার কোয়াটারনারি অ্যামিনো স্টিগমিন, এগুলো নিউরোমাসকুলার জাংশন ব্লকার এগুলো কিন্তু আছে। একটা জিনিস দেখেন আপনার হচ্ছে টারশিয়ারি অ্যামিন কিন্তু ক্যান ক্রস, আর কোয়াটারনারি অ্যামিন কিন্তু ক্যান নট ক্রস। ঠিক আছে, ফাইসোস্টিগমিন হচ্ছে ক্যান ক্রস, নিউস্টিগমিন ক্যান নট ক্রস। ঠিক আছে, সো ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রাইটেরিয়া অফ প্যাসেজ একই রকম, আর ড্রাগ দ্যাট ক্যান কজ ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার এটা মোটামুটি টেরাটোজেনিক ড্রাগ যেগুলো আছে তারা সব, টেরাটোজেনিক বা বাচ্চার উপর ইফেক্ট করে তারা সব, অক্সিডেটিভ, হিপনোটিক এরকম, এরা হচ্ছে মানে একদম বাচ্চা রেসপিরেটরি ডিপ্রেশন বের করে। তারপর হচ্ছে মরফিন, ওয়ারফারিন, লাইভ ভ্যাকসিন। ঠিক আছে, লাইভ ভ্যাকসিন কিন্তু ক্যান ক্রস ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার। ভিটামিন এ, ভিনকুস্টিন, মেটফরমিন, আর্নিন, এগুলো আপনাকে খুব সুন্দর করে জানতে হবে। সো এবার আমরা দেখি কি বলা আছে। তো প্লাজমা হাফ লাইফের ইম্পর্টেন্স দেখেন যে এরা কোন কোন আইডিয়া দেয়, এবং এরা কিন্তু মূলত হাফ লাইফ ইজ দ্য মেইন ডিটারমিনেন্ট অফ দোজ স্টুডেন্টস। আচ্ছা, তো এখানে আপনার হচ্ছে প্লাজমা হাফ লাইফ। এবার আমরা আসি হচ্ছে আপনার ফ্যাক্টর এস্টিমেটেড টাইম রিকোয়ার্ড ফর ড্রাগ ফ্যাক্টর এস্টিমেটেড প্লাজমা হাফ লাইফ, ব্র্যাকেট প্লাজমা হাফ লাইফ দিস ইজ দ্য মেইন ডিটারমিনেন্ট অফ ডোজ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তো এগুলো আপনাকে দেখতে হবে। ঠিক আছে, যে আপনি কতটুকু ড্রাগ হচ্ছে আপনি দিচ্ছেন, তার সাথে সাথে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন কি, তার সাথে সাথে একটা ডিফিউজ হচ্ছে অ্যামাউন্ট, কতটুকু এজ অফ দ্য পেশেন্ট, জেনেটিক ফ্যাক্টরস, ড্রাগ নিউট্রিশন, এই জিনিসগুলো মোটামুটি হচ্ছে আপনার। তার সাথে আমি ফ্যাক্টরস অফ প্লাজমা হাফ লাইফ এটা কিন্তু আপনাকে করতে হবে। তার সাথে সাথে ড্রাগ উইথ হাফ লাইফ এটা কিন্তু আপনাকে করতে হবে, স্পেশালি লং হাফ লাইফ কাদের আছে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে না। সো লং হাফ লাইফ কাদের আছে সেটা কিন্তু আপনাকে করতে হবে। সো যেটা আমরা বলতেছিলাম যে ফ্যাক্টর সেভেন প্লাজমা কোন কোন জিনিস উপর ফ্যাক্টর কাজ করে আপনার হাফ লাইফ কম্পারিজন। আচ্ছা, ড্রাগ উইথ টি হাফ, এখানে আপনি এই যে লং টি হাফের কিছু উদাহরণ, শর্ট টি হাফের কিছু উদাহরণ প্লে করবেন। এদের মধ্যে আপনার শর্ট হাফ লাইফ এটা থেকে মনে রাখতে হবে। তাহলে লং হাফ লাইফ কাদের, শর্ট হাফ লাইফ কাদের, এগুলো কিন্তু আপনি সুন্দর করে মনে রাখতে হবে। হাইড্রোসিনাইডন কিন্তু লং হাফ। সো এবার আমরা আসবো, তাহলে এখান থেকে আমরা কি করলাম, হাফ লাইফের মধ্যে আমাদের ইম্পর্টেন্স আর এবার আমরা দেখবো বায়ো ট্রান্সফরমেশন কনজাম্পশন
light soluble non-polar drug to water soluble polar drug। তো এখানে আমি হচ্ছে কয়েকটা বায়োট্রান্সফরমেশন কভার করতাম, যেমন হচ্ছে অ্যাক্টিভ ড্রাগ অফ এখানে আপনি হচ্ছে এই কি কারণে এখানে হচ্ছে আমাদের বায়োট্রান্সফরমেশন সেটা কিন্তু আপনি জানতে হবে। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম প্লাজমা হাফ লাইফ, এটার ইম্পর্টেন্স কিন্তু আপনাদের পড়তে হবে এবং মেইন ডিটারমিনেন্ট কি কি এটা কিন্তু আপনাদের পড়তে হবে। 75%, 50% হচ্ছে মোটামুটি হাফ লাইফের পর, 75% টু হাফ লাইফের পর, এরপরে 10% আফটার 3, 95% আফটার 4, 90% আফটার 5। এগুলো কিন্তু আপনাকে জানতে হবে যে কত হাফ লাইফের পর কতটুকু ড্রাগ এলিমিনেট হয়। ঠিক আছে, আচ্ছা ফ্যাক্টরস এফেক্টিং প্লাজমা হাফ লাইফ এটা আপনাকে জানতে হবে। ঠিক আছে, এটা আপনার সবগুলোই আপনাকে কিন্তু এখানে এটা মানে প্রত্যেকটা ক্ষেত্রে আপনার ফ্যাক্টরস এফেক্টিং যা যা আছে সবকিছু প্লাস উদাহরণ যা যা আছে সবই করতে হবে। লঙ্গার টি হাফ লাইফ এবং শর্টার টি হাফ, এটা কিন্তু আপনাকে খুব সুন্দর করে হাইড্রোসোনাইট্রন কিন্তু লং আর শর্ট হচ্ছে আপনার অন্যান্য যা যা আছে হেপারিন গ্লুটামিন এগুলো কিন্তু শর্ট টি হাফ। আচ্ছা বায়োট্রান্সফরমেশন এটা হচ্ছে কনভার্সন অফ লিপিড সলিউবল নন পোলার ড্রাগ টু ওয়াটার সলিউবল পোলার ড্রাগ suitable for excretion, এটাকে বলা হয় বায়োট্রান্সফরমেশন। বায়োট্রান্সফরমেশনে কি কি হয় এটা কিন্তু আপনাকে জানতে হবে। ঠিক আছে, এই প্রত্যেকটা আপনাকে এমসিকিউ হিসেবে কিন্তু দিতে পারে। তো এগুলোর উদাহরণ এখানে দেওয়া আছে, দেখেন অ্যাক্টিভ ড্রাগ থেকে ইনঅ্যাক্টিভ ড্রাগ হচ্ছে, প্রোডাক্ট থেকে অ্যাক্টিভ ড্রাগ হচ্ছে, অ্যাক্টিভ ড্রাগ থেকে মোর অ্যাক্টিভ ড্রাগ হচ্ছে। ঠিক আছে, এগুলো আপনাকে উদাহরণ দেখতে হবে। অ্যাক্টিভ ড্রাগ থেকে টক্সিক মেটাবলাইট হচ্ছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। প্যারাসিটামল এনএবিকিউআই থেকে এবার টক্সিক হচ্ছে, টক্সিক প্রোডাক্টস অ্যাক্টিভ ড্রাগ যেমন ফেনাসিলিন থেকে প্যারাসিটামল। ঠিক আছে, এগুলো কিন্তু লাগবে। সাইট অফ বায়োট্রান্সফরমেশন কমন সাইট, এর মধ্যে লিভার হচ্ছে প্রিন্সিপাল অর্গান অফ বায়োট্রান্সফরমেশন, এটা মনে রাখতে হবে। এছাড়া মিউকোজা অফ গাট এবং লাংস, এগুলো হচ্ছে কমন সাইট। আদার্স এর মধ্যে কি কি আছে দেখুন। ফ্যাক্টরস এফেক্টিং বায়োট্রান্সফরমেশন, এইজ, এক্সট্রিমস অফ এজে কিন্তু বায়োট্রান্সফরমেশন কম, অর্থাৎ নিউনাটাল এবং ওল্ডার এজ। ফিমেলের ক্ষেত্রে কিন্তু বায়োট্রান্সফরমেশন বেশি, এটা মনে রাখতে হবে। আচ্ছা, আরো কিছু ফ্যাক্টর এখানে অনেকগুলোই দেওয়া আছে, সবগুলো আপনাদের দেখতে হবে। আচ্ছা, প্লাজমা প্রোটিন বাইন্ডিং হলে কিন্তু বায়োট্রান্সফরমেশন কমে। ঠিক আছে, এগুলো আপনাকে এমসিকিউ তে দিতে পারে। ফ্যাক্টরস এফেক্টিং আপনার সবকিছু লিখতে হবে, এর মধ্যে কোনটা বাদ হবে, কোনটা মানে সবকিছু পড়তে হবে, এর মধ্যে কোনটা বাদ হবে, কারণ এখান থেকে আপনাকে প্রশ্ন এক্সাম্পল থেকে ফেজেস অফ বায়োট্রান্সফরমেশন, ফেজ 1, ফেজ 2, জাস্ট একটু জানতে। ফেজ 1 হচ্ছে মূলত প্রিডমিনেন্টলি সিওয়াইপি 450, সাইটোক্রোম P450, এটা হচ্ছে আপনার ফেজ 1 এর মেইন এনজাইম। আর ফেজ 2 হচ্ছে ট্রান্সফারেজ এনজাইম। ফেজ 1 এ মেইনলি হয় অক্সিডেশন রিডাকশন হাইড্রোলাইসিস, এবং ফেজ 2 তে হয় বাকি সব কিছু, আলটিমেটলি রেনাল আর biliary এক্সক্রিশন। আচ্ছা, এরপরে আমরা আসি বায়োট্রান্সফরমেশন রিঅ্যাকশন। বায়োট্রান্সফরমেশন রিঅ্যাকশনের একটা জিনিস, এটা আমার মনে হয় এটা থেকে আসলে ইম্পর্টেন্ট কিছু না। ঠিক আছে, তারপর আমি অ্যাকচুয়ালি অনেক কিছুই দাগাইছিলাম, কারণ আমি জানি যে ফার্মাকোলজি থেকে উল্টাপাল্টা প্রশ্ন হয়, সেই জন্য আনইম্পর্টেন্ট জিনিসও পরীক্ষার আগের দিন দাগাইছিলাম, আলটিমেটলি কিছুই করতে পারিনি এবং এগুলো থেকে কোনো প্রশ্ন আসে না। ঠিক আছে, সুতরাং এটা আমি বলবো দাগানোর দরকার নেই। বাট এটা দাগাইতে পারেন যে কনজুগেশন অফ সিনথেটিক রিঅ্যাকশন আর দ্য হলমার্কস অফ টাইপ 2 মেটাবলিজম। ঠিক আছে, আপনাদেরকে কিন্তু আমি ইমিউনোলজি ক্লাসের শেষে ইনশাআল্লাহ টোটাল আপনাদের যেই প্যাথোলজি এবং ইমিউনোলজি এই দুটার কিছু সামারি আছে, সেগুলো আমি আপনাদের বলি। তারপর কেন বললাম একটা হলমার্কস বিষয়টা এখানে আছে সেই জন্য। আচ্ছা, ফেজ 1, ফেজ 2 রিঅ্যাকশন জাস্ট একটুখানি দেখতে পাবেন। ফেজ 1 এ হচ্ছে মূলত প্যারেন্ট ব্যাক থেকে পোলার মেটাবলাইটস, আর ফেজ 2 তে মোর পোলার। সো বায়োট্রান্সফরমেশনে আপনারা যে ফেজ 1 এবং ফেজ 2 তে কি কি রিঅ্যাকশন হয় এগুলো আপনি জানবেন, জাস্ট জানান। বেশি প্রশ্ন এখন আসে। ফেজ 2 রিঅ্যাকশনের এক্সাম্পল কিছু এখানে আছে, এর মধ্যে গ্লুকুরোনাইডেশনটা কিন্তু মোস্ট কমন, এটা মনে রাখতে হবে। গ্লুকুরোনাইডেশনটা মোস্ট কমন। ঠিক আছে, আচ্ছা এরপর অ্যাসটাইলেশন, অ্যাসটাইলেশনের মধ্যে যেমন হাইড্রোলাইজিন, আইসোনিয়াজিন, অ্যাসটাইলেশন কিছু কিছু মনে রাখতে চেষ্টা করবেন আপনি যতগুলো পারেন। গ্লুটাথিয়ন কনজুগেশন, অ্যাসিটামিনোফেন। লাইসিন কনজুগেশন, এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। সালফেশন হচ্ছে অ্যাসিটামিনোফেন, মিথাইলেশন হচ্ছে আপনার ডোপামিন, এপিনেফ্রিন, হিস্টামিন, থাইমিস্টিন, এগুলো হচ্ছে
এটা যতটুকু পারেন মনে রাখার চেষ্টা করবেন। এখান থেকে আসলে কোশ্চেন আসতেই পারে, কারণ বুঝতে ফার্মাকোলজি কারণ এগুলো আসলে আপনাকে পারতেই হবে এরকম না, কারণ অন্য কিছুতে আপনাকে নাম্বার তুলতে হবে। এই ক্ষেত্রে আপনি যদি না পারেন কোনো কোশ্চেন ছেড়ে আসবেন না, সবকিছু ট্রু জায়গায় দিয়ে আসবেন। আর এসবি এর ক্ষেত্রে আপনার কাছে যেটা মনে হচ্ছে সেটা দেখাবেন, অথবা আপনি যদি আশেপাশে কেউ আপনাকে শিওর আনসার বলতে পারেন সেটাও দেখাবেন। আচ্ছা, তারপরে এনজাইম ইন্ডাকশন। এনজাইম ইন্ডাকশনের রেজাল্ট কি কি হতে পারে, জাস্ট রিডিং। ঠিক আছে, ইনডিউসার কে কে আছে, এটা আপনার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ আসে। এটা মনে রাখার উপায় হচ্ছে জিপিআরএস সেলফোন প্লাস স্মোকিং অ্যালকোহল। জিপিআরএস কি, জি দিয়ে হচ্ছে গ্লাইসোফুলভিন, তারপর পি দিয়ে হচ্ছে আপনার ফেনোবারবিটন, ফেনাইটোইন, ফেনাইলবিউটাজোন, প্রিমিডন। ঠিক আছে, আর দিয়ে হচ্ছে রিফাম্পিসিন। আচ্ছা, এস দিয়ে হচ্ছে সালফিন পাইরাজোল। সেলফোন, সেলফোন হচ্ছে কার্বামাজেপিন আর কি, কার্বামাজেপিন। আহ, আর স্মোকিং অ্যালকোহল, স্মোকিং অ্যালকোহল ইথানল। ঠিক আছে, এই তাহলে জিপিআরএস, সেলফোন, স্মোকিং অ্যালকোহল। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডিউসার। আচ্ছা, এটা তো ইম্পর্টেন্ট না। আচ্ছা, ইন্টারঅ্যাকশনস ডিউ টু এনজাইম ইন্ডাকশন, এটা একটু করতে পারেন যে ওয়ারফারিন হচ্ছে আপনার বারবিচুরেট ইথানল রিফাম্পিসিনের মাধ্যমে ইনডিউসড হয়ে অ্যান্টিকোয়াগুলেশন কম করতে পারে, অর্থাৎ আগে আগেই এক্সক্রিশন করতে পারে। ওসিপি প্রেডিসন সেম, এও রিফাম্পিসিন অ্যান্টিকনভালসেন্টের সাথে রিঅ্যাক্ট করে আলটিমেটলি কনসেপ্টিভ ফেলিয়ার করতে পারে, দ্যাট ইজ প্রেগন্যান্সি। থিওফাইলিন, এটা হচ্ছে আপনার স্মোকিং এর সাথে মানে ইউজ করতে গিয়ে এটা হচ্ছে ডিক্রিজ প্লাজমা থিওফাইলিন করে, থেরাপিউটিক। আচ্ছা, so এইবার হচ্ছে এনজাইম, এনজাইম ইনহিবিশন। ঠিক আছে, এটা অ্যাজ ইউজুয়াল ইম্পর্টেন্ট, এখান থেকে আপনাদের কোশ্চেন আসে। সো এনজাইম ইনহিবিশনের উদাহরণ হচ্ছে সিকফেজ.কম। সিকফেজ.কম, সিকফেজ.কম হচ্ছে আপনার আচ্ছা, রেজাল্ট কি কি হয় এটা একটু এখানে বলুন। সিকফেজ.কম, সিক দিয়ে এস দিয়ে হচ্ছে সিক দিয়ে হচ্ছে, এস দিয়ে হচ্ছে স্পাইরোনোব্যাকটন, আই দিয়ে হচ্ছে আইসোনিয়াজাইড। আচ্ছা, তারপরে সি, সি দিয়ে হচ্ছে অনেকগুলো, সিমেট্রিডিন, ক্লোরামফেনিকল, কর্টিকোস্টেরয়েড, সিপ্রোফ্লক্সাসিন। তারপর হচ্ছে আপনার এগুলা এগুলো হচ্ছে মোটামুটি আমার সি। কে দিয়ে কি, কে দিয়ে হচ্ছে কিটোকোনাজল, ইপ্টাকোনাজল। এফ দিয়ে হচ্ছে আহ, F দিয়ে দিতে পারছি না। এ দিয়ে হচ্ছে অ্যালোপুরিনাল। তারপরে সি দিয়ে হচ্ছে আবার সি আগে ছিল, এটা ই দিয়ে হচ্ছে আপনার আমি বুঝতে পারছি না। সি আবার সি এর চলে আসছে আগেরটাই, ও দিয়ে হচ্ছে ওইবাজার। আর এম দিয়ে হচ্ছে নাও ইনহিবিটর গুলো আছে, মোনামন অক্সাইড ইনহিবিটর, মেট্রোনিডাজল, ম্যাক্রোলাইড। তো তাহলে এনজাইম ইনহিবিশন এবং এনজাইম ইন্ডাকশন কে কে লাগে আপনাকে লিমোনিক্স দিয়ে মনে রাখতে হবে। ইন্টারাকশন কিছু এখানে দেওয়া আছে, যেমন ফেনাইটোয়াইন আইসোনিয়াজাইড, ফেনাইটোয়াইন কাইসোনিয়াজাইড সিমেট্রিডিন গ্লিকাল, এটা রিঅ্যাক্ট করে আসলে ফিনাইল টক্সিসিটি করতে পারে। ওয়ারফারিন হচ্ছে অ্যালবুমিন, মেট্রোনিডাজল। সো এই হলো মোটামুটি আপনার এখান থেকে এক্সাম্পল, সকল এক্সাম্পল। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের 450 এনজাইম। এরপর হচ্ছে ড্রাগ এলিমিনেশন, দ্যাট ইজ এক্সক্রিশন ফ্রম দ্য বডি। দুইটা প্রসেস, একটা হচ্ছে ফার্স্ট অর্ডার কাইনেটিক্স, একটা হচ্ছে জিরো অর্ডার কাইনেটিক্স। ফার্স্ট অর্ডার constant fraction of drug is transported or metabolized, আর জিরোটা হচ্ছে constant amount of drug is transported or metabolized। ঠিক আছে, একটা হচ্ছে বন্ড আর একটা হচ্ছে metabolized।
কন্ডিশনের মধ্যে দুটো, একটা হচ্ছে ফার্স্ট অর্ডার কাইনেটিক্স, একটা হচ্ছে জিরো অর্ডার কাইনেটিক্স। ফার্স্ট অর্ডার কাইনেটিক্স এর মধ্যে হচ্ছে কনস্ট্যান্ট ফ্র্যাকশন অফ ড্রাগ, জিরো অর্ডার হচ্ছে কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ। কনস্ট্যান্ট ফ্র্যাকশন বলতে মনে করেন আপনি আহ, মনে করেন আর কি যে 5 কেজি ড্রাগ দিলেন একজনকে, এদের মধ্যে না নির্দিষ্ট ফ্র্যাকশন অফ ড্রাগ এটা প্রতি ইউনিট অফ টাইম পর বের হবে। লাইক আপনি বললেন যে 20% করে ড্রাগ দ্যাট মিনস আপনি যদি 5 কেজি ড্রাগ দেন তাহলে নির্দিষ্ট সময় পর 2.5 কেজি বের হবে, এরপর ওইটার আবার 50% বের হবে, এরকম করে 50% করে প্রতি ইউনিট অফ টাইম। জিরো অর্ডার ভ্যারিয়েন্স মানে হচ্ছে নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ড্রাগ আপনার, মানে অ্যামাউন্ট অফ ড্রাগ এটা বের হবে। লাইক আপনি বলতে পারেন যে আপনি 5 কেজি ড্রাগ দিলেন, এদের মধ্যে কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ ড্রাগ প্রতি প্রতি টাইম করতে হবে। লাইক আপনি বললেন যে 1 কেজি করে ড্রাগ বের হবে, তাহলে 5 কেজি থেকে 1 কেজি যাবে, 4 কেজি থাকবে, এরপর আবার ওখান থেকে 1 কেজি যাবে, এইভাবে করে জিনিসটা যাবে। তো এই ক্ষেত্রে যেটা হবে, আপনি যদি 5 কেজির জায়গায় 10 কেজি ড্রাগ দেন, সেই ক্ষেত্রে আপনার 1 কেজি করে যদি বের হয় তাহলে দ্বিগুণ সময় লাগবে ওই জিনিসটা আপনার এলিমিনেট করতে। ফার্স্ট অর্ডার কাইনেটিক্স এর ক্ষেত্রে কি আপনার নির্দিষ্ট ফ্র্যাকশন, লাইক আপনি যদি 5 কেজির জায়গায় 10 কেজি দেন তাহলে 50% করে যাবে। লাইক প্রথম আপনার ইউনিট অফ টাইম পর এটা হচ্ছে 50% হবে, 50% হবে, এরপর ইউনিট অফ টাইমের পর 50% করবে, এইভাবে করে করতে হবে। সো ফার্স্ট অর্ডার কাইনেটিক্স হচ্ছে একটা কনস্ট্যান্ট ফ্র্যাকশন বা কনস্ট্যান্ট পার্সেন্টেজ অফ ড্রাগ, আর জিরো অর্ডার কাইনেটিক্স হচ্ছে কনস্ট্যান্ট অ্যামাউন্ট, আপনি যত অ্যামাউন্ট দেন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট রাখবে। তো ফার্স্ট অর্ডার হচ্ছে মোটামুটি এক্সপোনেনশিয়াল কাইনেটিক্স, জিরো অর্ডার হচ্ছে স্যাচুরেশন কাইনেটিক্স। যেমন এক্সপোনেনশিয়াল বলতে আপনার 200 থেকে 100, 50, 25 অর্থাৎ 50% করে বলতেছে। আর জিরো অর্ডার কাইনেটিক্স হচ্ছে নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ড্রাগ, ঠিক আছে? তো ফার্স্ট অর্ডার কাইনেটিক্স কিন্তু হাফ লাইফটা একটা নির্দিষ্ট থাকে, বাট জিরো অর্ডার কাইনেটিক্স বা স্যাচুরেশন কাইনেটিক্স কিন্তু কনস্ট্যান্ট থাকে। আচ্ছা, জিরো অর্ডার কাইনেটিক্স কিন্তু ডোজ ডিপেন্ডেন্ট। আমি বললাম যে ডোজ বাড়াইলে আপনার বেশি সময় লাগবে বের হতে, কারণ নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ড্রাগ বের হচ্ছে। আচ্ছা, এগুলা আপনার মোটামুটি একটু পড়বেন যেগুলো আমি বলছি, তবে এক্সাম্পল গুলো বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে মোস্ট ড্রাগস কিন্তু ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ফলো করে, কিছু কিছু ড্রাগস সেকেন্ড অর্ডার কাইনেটিক্স করে, জিরো অর্ডার কাইনেটিক্স ফলো করে। যেমন হচ্ছে আপনার হাই ডোজ অ্যাসপিরিন, তারপরে আপনার ফিনাইটেন, ঠিক আছে? টিপিএস দিয়ে আক্রমণ রাখতে পারে। এই মানে হচ্ছে আপনার টিপিএস কার্বন-ডাইঅক্সাইড, টিডিএ হচ্ছে ফিনাইটেন, ইজ দ্য স্যালিসাইলিক, এটাও কিন্তু স্যাচুরেশন কাইনেটিক্স বা জিরো অর্ডার কাইনেটিক্স করে। হাই ডোজ মিথাইল জান্থিন, এটাও কিন্তু জিরো অর্ডার কাইনেটিক্স। এবার আরো কয়েকটা উদাহরণ আছে, জিরো অর্ডার উদাহরণটা বেশি, কারণ তাহলে ফার্স্ট অর্ডার চিহ্ন পাবে। রেট অফ এলিমিনেশন উইথ এক্সাম্পল, রুট অফ এলিমিনেশন। সো কি কি রুট আছে আমরা জানি, মোটামুটি এগুলো পড়বেন এবং কোন রুটে কি বের হয় একটুখানি পড়ার চেষ্টা করবেন, এত ইম্পর্টেন্ট না, তারপর দেখে রাখবেন। রেনালে কিন্তু অলমোস্ট অল ড্রাগস এক্সেপ্ট দোজ বাউন্ড টু প্লাজমা। আচ্ছা, renal excretion of drugs আমরা হচ্ছে এখান থেকে 1 নম্বর পয়েন্টটা পড়বো, kidney cannot excrete non-polar substances efficiently and it is back to the blood, kidney excretes polar drugs and non-polar metabolites and non-polar compounds। 4 নম্বর পয়েন্টটা পড়বো, passive reabsorption limits the efficiency. Weak acids are best eliminated in alkaline urine and weak bases are best eliminated in acidic urine. Urine may be deliberately alkalized by infusing sodium bicarbonate intravenously in the mechanism of pathways with weak acids such as জেনারেল ফার্মাকোলজি থেকে আমি সবসময় বলবো যে আপনাকে ওভারঅল রিডিং করতে হবে আর ইনফরমেশন গুলো রাখতে হবে। আচ্ছা, তো এখানে ডিউরেশন অফ ড্রাগ অ্যাকশন কিসের কিসের উপর ডিপেন্ড করে বা প্রলংগেশন আপনি কিভাবে করবেন এটা টোটাল কাটতে হবে। সাবকিউটেনিয়াসলি দিতে পারেন, ডিপোর্ট সাস্টেইনড রিলিজ, কন্ট্রোল রিলিজ, সেকেন্ড সাবস্ট্রেট অ্যাড করে দিতে পারেন, যেমন নাইট্রোজেনের সাথে লোকাল অ্যানেস্থেসিয়া অ্যাড করে, ঠিক আছে? ডিক্রিজিং মেটাবলিজম, তো এগুলো একটা কাজে দেবো আমরা ইউজ করি, ঠিক আছে? আচ্ছা, প্লাজমা প্রোটিন বাইন্ডিং যদি আমরা বাড়িয়ে দিই তাহলে ক্যান পাস দ্য গ্লুকোজ, ঠিক আছে? রিডিস্ট্রিবিউশন, যদি আপনার ফার্স্টে বেশি ভাস্কুলার অর্গান দেন কম ভাস্কুলার কোষ, ঠিক আছে? প্রথম বেশি ভাস্কুলার অর্গান তারপর কম ভাস্কুলার অর্গান, এরকম জায়গায় যদি যায় সেক্ষেত্রে তার কিন্তু এটা বেশি prolongation of drug action. Duration of drug efficacy can be shortened by কিভাবে শর্ট করতে হবে এটা আপনি করতে হবে। আচ্ছা, থেরাপিউটিক ইনডেক্স, থেরাপিউটিক ইনডেক্সটা হচ্ছে লাইক আপনার কতটুকু ডোজ দিলে এটা অ্যাকচুয়ালি ইফেক্টিভ, ঠিক আছে? আর কতটুকু ডোজ দিলে লিথাল বা টক্সিক, হ্যাঁ এই জিনিসটা আপনাকে যে কনসেপ্টটা সেটা হচ্ছে থেরাপিউটিক। সো এটা কি দেখেন, নো এফেক্ট ডোজ, the maximum dose at which the specific toxic effect can is not seen, minimum lethal dose, the smallest dose that is observed to kill in experimental animal, and medium lethal dose, the dose that kills approximately 50% of the animal.
সো ডেফিনেশন অফ থেরাপিউটিক ইন্ডেক্স হচ্ছে TD50 or LD50, অর্থাৎ টক্সিক ডোজ অর লিথাল ডোজ ডিভাইডেড বাই ইফেক্টিভ ডোজ। ঠিক আছে, অর্থাৎ আপনার ইফেক্টিভ ডোজ বলতে আপনার ন্যূনতম যতটুকু ড্রাগ আপনার প্রয়োজন একটা ইফেক্ট পাওয়ার জন্য, এটাকে আপনি নিচে রাখবেন। আর টক্সিক ডোজ বা লিথাল ডোজ অর্থাৎ ন্যূনতম যতটুকু ড্রাগ দরকার টক্সিসিটি বা লিথাল ডোজ তৈরি করতে, সেটাকে আপনি করবেন। তো এখানে দেখেন যে লিথাল ডোজ বা টক্সিক ডোজ যত বেশি, ইফেক্টিভ ডোজ যত কম, তত হচ্ছে থেরাপিউটিক ইন্ডেক্স বেশি। অর্থাৎ আপনি যত বেশি পর্যন্ত দিলেও টক্সিসিটি হবে না, তার মানে তার থেরাপিউটিক ইন্ডেক্স বেশি। আর যত কম দিলেও তার ইফেক্ট হবে, এটা হচ্ছে থেরাপিউটিক ইন্ডেক্স। ঠিক আছে, অর্থাৎ আপনি যদি একটা আহ, সংখ্যা রেখা আঁকেন, যার একদিকে হচ্ছে থেরাপিউটিক মানে ইফেক্টিভ রোল, আর একদিকে হচ্ছে টক্সিক রোল, এই দুটার মধ্যে দূরত্ব যত বেশি হবে আপনার থেরাপিউটিক ইন্ডেক্সও তত বেশি হবে। যেখানে দূরত্ব কম, অর্থাৎ আপনার ইফেক্ট দিচ্ছেন, সাপোজ আপনি একটা ড্রাগের 50 মিলিগ্রাম দিলে তার ইফেক্ট পাচ্ছে, ওদিকে দেখা যাচ্ছে 100 মিলিগ্রাম দিলে আবার তার টক্সিটি তৈরি হচ্ছে, তখন তার থেরাপিউটিক ইন্ডেক্স কিন্তু মাত্র, বা উইন্ডো মোর স্পেসিফিক্যালি মাত্র হচ্ছে 50 মিলিগ্রাম। অর্থাৎ এই 50 মিলিগ্রামের করতে আপনাকে বুস্টার দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ এক্ষেত্রে আপনার কিন্তু স্বাধীনতা কম। আবার কোনো ড্রাগের ক্ষেত্রে আপনি দেখবেন যে 50 মিলিগ্রাম আপনার কাজ হচ্ছে, কিন্তু এটা থেরাপিউটিক লিথাল ডোজ হচ্ছে মনে করেন আপনার 500 মিলিগ্রাম। ঠিক আছে, so আপনি কিন্তু এখানে অলমোস্ট 450 মিলিগ্রাম একটা গ্যাপ পাচ্ছেন। সেই গ্যাপটাই হচ্ছে থেরাপিউটিক উইন্ডো, বা এখান থেকে আমরা থেরাপিউটিক ইন্ডেক্সের যেটা পাই, কনসেপ্টটা পাই। ইম্পর্টেন্স কি আপনাকে খুব সুন্দর করে করতে হবে। সেভ অ্যাপ্লিকেশনের জন্য টিআই মাস্ট বি 1, অর্থাৎ থেরাপিউটিক আপনার টক্সিক ডোজ বা লিথাল ডোজ অবশ্যই ইফেক্টিভ ডোজ হচ্ছে বেশি হতে হবে। আর টিআই ইজ ইকুয়াল টু 1 যদি হয়, তাহলে এটা হচ্ছে পয়জন, অর্থাৎ এটা কাজ করতেছেই টক্সিসিটির মাধ্যমে, এটা হচ্ছে ইন্ডিকেট পয়জন। ঠিক আছে, সো এটা আপনাকে জানতে হবে। এগুলো আসলে মানে এত থিওরিটিক্যাল কথাবার্তা আমাদের বলতে লাগবে না, আমাদের লাগবে মেনলি এক্সাম্পল, বৈশিষ্ট্য। মোস্ট অফ দ্য ড্রাগস হ্যাভ লো থেরাপিউটিক ইন্ডেক্স এবং হাই থেরাপিউটিক ইন্ডেক্সের ড্রাগ কি কি আছে দেখেন। প্যারাসিটামল, ডায়াসেটামল, যেগুলো খেয়ে আমরা স্বাস্থ্য রক্ষা করার চেষ্টা করি, এগুলো কিন্তু খুবই সেফ ড্রাগ। ঠিক আছে, লো থেরাপিউটিক ইন্ডেক্স হচ্ছে এগুলো। মোটামুটি অ্যান্টি রিলেটেড যা আছে সবই কিন্তু লো থেরাপিউটিক ইন্ডেক্স। আচ্ছা, ফার্মাকোডাইনামিক্স এর মধ্যে টার্গেট অফ ড্রাগ অ্যাকশন কি আছে এগুলো একটু পড়ি। ঠিক আছে, ফার্স্ট মেসেঞ্জার হচ্ছে ড্রাগ, সেকেন্ড মেসেঞ্জার হচ্ছে সিএমপি, সিজিএমপি, ড্যাগ এবং অ্যালকোহল। সেগুলো কিন্তু আপনাকে জানতে হবে। আচ্ছা, তারপর আমরা আসি অ্যাগনিস্ট। অ্যাগনিস্ট হচ্ছে যারা রিসেপ্টরকে অ্যাক্টিভেট করে, এরা হচ্ছে অ্যাগনিস্ট। ঠিক আছে, এগুলো এত ডিটেইলস আমাদের পড়ার দরকার নেই। অ্যান্টাগনিস্ট কি? রিসেপ্টর অকুপেড বাই লো এফিকাসি অ্যাগনিস্ট ইজ inaccessible to subsequent dose of high efficacy agonist. So low efficacy agonist acts as antagonist. ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে এখান থেকে। পার্শিয়াল অ্যাগনিস্ট হচ্ছে in addition to blocking access the natural agonist receptor are capable to low degree of activation, both antagonistic and agonistic action. ঠিক আছে, এটাকে বলা হয় পার্শিয়াল অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটি। যেমন বিটা রিসেপ্টর অ্যান্টাগনিস্ট স্পিন্ডোলর এন্ড অক্স রেডোলর, এরা হচ্ছে মূলত ইন্ট্রিনসিক সিম্প্যাথোমাইমেটিক অ্যাক্টিভেটর, অর্থাৎ এটা সামান্য পরিমাণ অ্যাক্টিভেটর করে, আবার এটা কিন্তু আপনার মানে যে হাই এফিকেশিয়াস যে অ্যাগনিস্টগুলো আছে তাদেরকে এখানে ইয়ে করতে বাধা দেয়, কাজ করতে বাধা দেয়। ঠিক আছে, আর প্রপার নাম্বার ইজ ডিভয়েড অফ অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটি, that is it is poor antagonist, extensively beta blocked by propanolols by inhibitors by resting hypothesis lower। যাই হোক, এগুলো আমাদের এখন ডিটেলস থাকবে না, কারণ এগুলো বেশি ডিটেলস করতে গেলে আমাদের কোশ্চেন হয় না এত, এবং এগুলো আমরা ডিটেলস বেশি ডিটেলস করতে গেলে কিন্তু সম্ভব যাতে ডিটেলস আমাদের দরকার নেই। পার্শিয়াল অ্যাগনিস্ট মানে হচ্ছে যেটা পার্শিয়ালি অ্যাগনিস্টের সাথে কাজ করে, কিন্তু দেখা যাচ্ছে যে অতিরিক্ত আপনার এটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি যারা অ্যাগনিস্ট তাদের কাজে বাধা দেয়। ঠিক আছে, এটা সামান্য পরিমাণ অ্যাগনিস্ট অ্যাকশনের কাজ করে, অ্যাকচুয়াল অ্যাগনিস্ট কিন্তু বাধা দেয়। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, এগুলো আমাদের কাছে বুঝতে লাগবে না। কারণ তারপর পার্শিয়াল অ্যাগনিস্ট ইনডোর এবং অক্সিডোর। আচ্ছা, আর partial agonist have intrinsic activity greater than 0 but less than 1. সেটা আচ্ছা, এত ডিটেইলস আমার আসলে দরকার নেই, তারপরে ল্যাঙ্গুয়েজ করতে পারে পার্শিয়াল মানে এমসিকিউর জন্য। পার্শিয়াল অ্যাগনিস্ট ক্যান নট প্রোডিউস দ্য সেম ইম্যাক্স, অর্থাৎ অতটা ইফেক্ট তৈরি করতে পারে অ্যাগনিস্টের মতো। ঠিক আছে, মে হ্যাভ অ্যান অ্যাফিনিটি দ্যাট ইজ গ্রেটার দ্যান লেস দ্যান অর ইকুয়াল টু দ্যাট অফ ফুল অ্যাগনিস্ট। ফুল অ্যাগনিস্টের মতোই এদের কিন্তু অ্যাফিনিটি থাকে রিসেপ্টরে, কিন্তু ইফেক্ট অত বেশি থাকে। ঠিক আছে, receptor is exposed to both partial agonist and full agonist. The partial agonist may act as antagonist with the presence of full agonist. এটাই বলতে চাচ্ছিলাম যে দুটারই আপনার
এফিকাসি কিন্তু মানে সরি অ্যাফিনিটি কিন্তু মোটামুটি সমান থাকে। দেখা যায় পার্শিয়াল অ্যাগনিস্টের অ্যাফিনিটি বেশি, কিন্তু এ কিন্তু অতটা ইফেক্ট তৈরি করতে পারে না, যার জন্য আলটিমেটলি কিন্তু অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে। উদাহরণ আরো কিছু আছে, বাসকিরন, একই ম্যারিপিপ্রাজল, তারপর হচ্ছে বুপ্রেনরফিন, ঠিক আছে, ম্যালোফিন, অ্যাসিডুটোলন, ক্লোনিডিন, পিন্ডোলন, ঠিক আছে, পিয়ানকা, এটা দিয়ে মনে রাখতে হবে। এই হচ্ছে আপনার পিন্ডোলন, এই হচ্ছে অ্যাসিডুটোলন, পিয়ানকা ঠিক না, পিএসিএন, পিয়ানকা যেটা পিয়ান, পি দিয়ে হচ্ছে পিন্ডোলন, এ দিয়ে হচ্ছে আপনার অ্যাসিডুটোলন, সি দিয়ে হচ্ছে ক্লোনিডিন, এম দিয়ে হচ্ছে এ দিয়ে হচ্ছে অ্যাপিপ্রাজল, এভাবে পিয়ানকা দিয়ে মনে রাখা যায়, এটা জাস্ট আপনাদের মনে রাখতে হবে। ইনভার্স সাইকোলজিস্ট কি জিনিস, এটা হচ্ছে ইফেক্টস, এটা হচ্ছে স্পেসিফিক্যালি অপোজ টু দোজ অ্যাগনিস্ট। অ্যাগনিস্টিক অ্যাকশন অফ বেনজোডাইazepine on the benzodiazepine receptor in the central nervous system produces sedation, anxiety, muscle relaxation, and controls compulsion. এটা হচ্ছে বিটা কার্বনের মধ্যে একটা জিনিস আছে which also binds to such receptor stimulation, causes stimulation, anxiety, increase muscle tone. একটা রিসেপ্টরে আপনি একটা ড্রাগ দিচ্ছেন যেটা হচ্ছে আপনার কাজ করতেছে, আর একটা ড্রাগ আপনি দিতে পারেন, থাকতে পারে সেই রিসেপ্টরে যেটা অপোজিট কাজ করতেছে, হচ্ছে ইনভার্স অ্যাগনিস্ট। জাস্ট উদাহরণগুলো কিন্তু আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এত কিছু আমাদের লাগবে না। আচ্ছা, তারপরে এখানে কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট এবং হচ্ছে নন কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট, ঠিক আছে, এটা কিন্তু লাগবে। সো কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট সেখানে অন্য কম্পিটিটিভ অ্যাগনিস্ট, নন কম্পিটিটিভ হচ্ছে একটা অ্যালোস্টেরিক সাইট এসে বাইন্ড করতেছে, বাইন্ড করে এই যে একটা সিট ছিল এই সিটকে সে নন ফাংশনাল করে ফেলতেছে, যার জন্য অ্যাগনিস্ট এখানে বসে ফেলতেছে, এটা হচ্ছে নন কম্পিটিটিভ অ্যাগনিস্ট। আচ্ছা, তো আমরা দেখি এখানে কি আছে। আর অ্যালোস্টেরিক মডুলেটর হচ্ছে জাস্ট প্রিভেন্ট বাইন্ডিং, মানে অ্যাগনিস্টটা যে আপনার রিসেপ্টরে বাইন্ড করবে এই জিনিসটাকে প্রিভেন্ট করে না, কিন্তু অন্য সাইটে যেটা আমি বলছিলাম অন্য সাইটে বাইন্ড করে ওই রিসেপ্টর যেন ওখানে কাজ করতে না পারে সেটা, এটা হচ্ছে অ্যালোস্টেরিক মডুলেটর। এটা কিন্তু আপনার অ্যালোস্টেরিক ইনহিবিশন ইজ নট ওভারকাম বাই ইনক্রিজিং দ্য ডোজ অফ অ্যাগনিস্ট। যেহেতু এখানে আপনার একই সাইটের সাথে প্রতিযোগিতা, সুতরাং এখানে আপনি যে ড্রাগটা দিতে চাচ্ছেন সেই ড্রাগটার ডোজ বাড়াই কিন্তু খুব একটা লাভ নাই, কারণ ওই ড্রাগ তো ফাঁকা জায়গায় পাচ্ছে কিন্তু বুঝতে পারতেছে, তাহলে ওটার ডোজ বাড়াইতে লাগবে। ঠিক আছে? এমনিতে এমন হতো যে একটা ফাঁকা জায়গা সেখানে একটা অ্যান্টাগনিস্ট বসতেছে, ওটাকে সরানোর জন্য অ্যাগনিস্ট একটু বেশি দিন ওটা সরে যাবে, কিন্তু এখানে সেই জিনিসটা না। আচ্ছা, তো এখানে কয়েকটা জিনিস দেখেন, অ্যাগনিস্টের অ্যাফিনিটি থাকে, এফিকাসি থাকে, ঠিক আছে, অ্যান্টাগনিস্টের অ্যাফিনিটি থাকে কিন্তু এফিকাসি থাকে, পার্শিয়াল অ্যাগনিস্টের অ্যাফিনিটি থাকবে, এফিকাসি কম থাকবে, ঠিক আছে। ইনিশিয়ালের অ্যাগনিস্ট লেটে অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে, ইনভার্স অ্যাগনিস্টের অ্যাফিনিটি থাকে, এফিকাসি থাকে কিন্তু অপোজিট এফিকাসি, ঠিক আছে। উদাহরণগুলো টার্গেট অফ ড্রাগ অ্যাকশন জাস্ট একটু দেখতে পারেন। ড্রাগ অ্যান্টাগনিজম চার ধরনের হতে পারে, কেমিক্যাল, ফিজিওলজিক্যাল, ফার্মাকোকাইনেটিক এবং ফার্মাকোডাইনামিক, ঠিক আছে। এর মধ্যে এই দুটো ফার্মাকোকাইনেটিক এবং ডাইনামিক হচ্ছে ফার্মাকোলজিক্যাল অ্যান্টাগনিজম। সো কেমিক্যাল অ্যান্টাগনিজম কি, এরা আনকমন, এটা হচ্ছে জাস্ট চিলেটিং এজেন্ট, যেমন আপনার ডাইমার ক্যাপসুল দ্যাট বাইন্ড টু হেভি মেটালস রিডিউস দ্যার টক্সিসিটি, নিউট্রালাইজিং অ্যান্টিবডি তৈরি করতে পারে, যেমন হচ্ছে হেপারিন, ঠিক আছে। So, এগুলো হচ্ছে জাস্ট কেমিক্যাল, যেমন আপনার বডির বাইরে হয়তো দুটো ড্রাগ আপনি একসাথে রাখবেন যারা রিঅ্যাকশন করে একটা রাখতে ধ্বংস করে দিতে পারে, এইটাই। ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম হচ্ছে এরা রিসেপ্টরের উপর কাজ করতে পারে কিন্তু অপোজিট ফিজিওলজিক্যাল ইফেক্ট দিবে। যেমন আপনি মনে করেন দুইটা ড্রাগ যেটা হচ্ছে অপোজিট অ্যাকশন, যেমন হিস্টামিন হচ্ছে আপনার প্যারাটাল সেলের উপর কাজ করে অ্যাসিড সেক্রেশন স্টিমুলেট করে, ওমিপ্রাজল হচ্ছে আবার অ্যাসিড সেক্রেশন করে ইনহিবিট করে। সো এটা হচ্ছে একটা ফাংশনাল অ্যান্টাগনিজম, দুই জায়গায় কাজ করে কিন্তু অপোজিট অ্যাকশন হচ্ছে। আপনার অ্যাসিটাইলকোলিন প্লাস অ্যাড্রেনালিন এটা হতে পারে, হিস্টামিন প্লাস অ্যাড্রেনালিন হতে পারে, হচ্ছে অপোজিট অ্যাকশন। আচ্ছা, ফার্মাকোকাইনেটিক অ্যান্টাগনিজম অর্থাৎ যেখানে হচ্ছে আপনার ফার্মাকোকাইনেটিক লেভেলে যে অ্যান্টাগনিজম হচ্ছে, অর্থাৎ আপনার অ্যাবজর্পশন বা ট্রান্সফরমেশন এক্সপ্রেশন এই সকল লেভেলে যখন অ্যান্টাগনিজম হচ্ছে এটাকে বলা হয় ফার্মাকোকাইনেটিক অ্যান্টাগনিজম। আর ফার্মাকোডাইনামিক হচ্ছে আপনার হচ্ছে রিসেপ্টর লেভেলে যখন হচ্ছে, কম্পিটিটিভ নন কম্পিটিটিভ। কম্পিটিটিভের মধ্যে দুইটা হতে পারে, রিভার্সিবল ইউভার্সিবল, অর্থাৎ একটা রিসেপ্টরের গায়ে আপনি একটা অ্যান্টাগনিস্ট বসালেন, ওই অ্যান্টাগনিস্টটা রিভার্সিবলি বাইন্ড করতে পারে, আপনি হয়তো ওখানে আবার ওই যে অ্যাগনিস্টটা দরকার আপনার ওইটা যদি বেশি ডোজে দেন তখন হয়তো সে আবার অ্যান্টাগনিস্টকে রিমুভ করে ওই রিসেপ্টরের উপর বসতে পারে, এটা হচ্ছে রিভার্সিবল। ইরিভার্সিবল হচ্ছে আপনি একটা অ্যান্টাগনিস্ট বসাইছেন, ওই অ্যান্টাগনিস্টের জীবনে সেখান থেকে উঠবে না, ঠিক আছে, নতুন ভাবে রিসেপ্টর তৈরি করতে হবে, তারপর এখানে আপনি অ্যাগনিস্ট বসাতে হবে, এটা হচ্ছে ইরিভার্সিবল অ্যান্টাগনিস্ট।
এটা দুটোই কিন্তু কম্পিটিটিভ। আর নন কম্পিটিটিভ হচ্ছে অন্য একটা অ্যালোস্টেরিক সাইটে আপনার অ্যান্টাগনিস্ট বাইন্ড করে অ্যাগনিস্টে কাজ করে। এটা হচ্ছে নন কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট। আচ্ছা, এখানে আমরা যাই কম্পিটিটিভের আর নাম আছে, যেমন হচ্ছে সারমান্টাবল, ইকুইলিব্রিয়াম আর রিভার্সিবল অ্যান্টাগনিজম। আর কম্পিটিটিভের মধ্যে আরো আছে, যেমন নন সারমান্টাবল, নন ইকুইলিব্রিয়াম আর রিভার্সিবল। তাহলে রিভার্সিবলের আরেক নাম হচ্ছে সারমান্টাবল, ইরিভার্সিবল আরেক নাম হচ্ছে নন সারমান্টাবল বা নন ইকুইলিব্রিয়াম। ক্রাইটেরিয়া কি? এই যে এখানে হচ্ছে সেম রিসেপ্টরের উপর কাজ করতেছে, যার জন্য একটা প্রতিযোগিতা আছে। কেমিক্যালের সিমিলার থাকে, কনসেন্ট্রেশন ডিপেন্ড করে। অ্যাগনিস্টের কনসেন্ট্রেশন বেশি হলে অ্যাগনিস্ট জিতবে, অ্যান্টাগনিস্টের কনসেন্ট্রেশন বেশি হলে অ্যান্টাগনিস্ট জিতবে। অ্যান্টাগনিস্ট রিডিউস পটেন্সি বাট নট রিডিউস পটেন্সি কমায়, মানে রিসেপ্টরের সাথে বাইন্ড করার ক্ষমতা কম। আচ্ছা, ইরিভার্সিবল হচ্ছে এরা কম্পিট ফর সেম রিসেপ্টরের সাথে কম্পিট করে, কিন্তু অ্যান্টাগনিস্ট অ্যাফিনিটি টু রিসেপ্টর ইজ ভেরি, হচ্ছে অ্যান্টাগনিস্ট এত শক্তভাবে রিসেপ্টরের সাথে বাইন্ড করছে যেখানে ওটা কোনো সম্ভাবনা নেই, বরং নতুন ভাবে রিসেপ্টর তৈরি করতে হবে আপনার অ্যাগনিস্ট বাইন্ড করতে। স্ট্রং অ্যান্টাগনিস্ট, ঠিক আছে, রিসেপ্টর বন্ড এবং স্ট্রং অ্যান্টাগনিস্ট রিসেপ্টর বন্ড, এবং হচ্ছে ডিউরেশন অফ অ্যান্টাগনিজম ডিপেন্ডস অন নতুন ভাবে রিসেপ্টর তৈরি করতে হবে। এক্সাম্পল কি আপনাদের করতে হবে, স্যার ইম্পর্টেন্ট এক্সাম্পল ইউনিভার্সাল অ্যান্টাগনিজম, ফেনাইল ফেনক্সিবেনজল। ফেনক্সিবেনজল আমরা কিন্তু থিওক্রোমোসাইটের মধ্যে ইউজ করে থাকি, যেখানে কন্টিনিউয়াসলি আমাদের বডিতে ইপিনেফ্রিন তৈরি হচ্ছে। সো আপনি যদি এখানে ইরিভার্সিবল না ইউজ করেন, রিভার্সিবল ইউজ করেন, কিছুক্ষণ পর দেখা যাচ্ছে আপনার বডিতে ইপিনেফ্রিন তৈরি হয়ে ওখানে আপনি যে ড্রাগটা দিচ্ছিলেন ওই ড্রাগটাকে উঠাই ফেলবেন। ফিনাইল বেনজামিন দিলে, ফেনক্সিবেনজামিন দিলে কি হয়, একদম ইরিভার্সিবল রিসেপ্টর সেটা বাইন্ড করে, যার জন্য আপনার বডিতে যতই ইপিনেফ্রিন তৈরি সে আর এটাকে সরাইতে পারে। আচ্ছা, এই উদাহরণগুলো আপনাকে করতে হবে খুব সুন্দর করে। আচ্ছা, নন কম্পিটিটিভ অ্যান্টাগনিজম এখানে দুইটা ডিফারেন্ট রিসেপ্টর কাজ করে, এটা কিন্তু ইরিভার্সিবল এবং তার সাথে সাথে ক্যান নট বি ওভারকাম বাই ইনক্রিজিং অ্যাগনিস্ট কনসেন্ট্রেশন, যেটা আলাদা আলাদা রিসেপ্টরের সাথে অ্যালোস্টেরিক সাইট। সো এটা কিন্তু নন কম্পিটিটিভ আর নন সারমান্টেবল, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? আহ, আচ্ছা, একটা হচ্ছে আপনার অ্যাক্টিভ সাইটে বাইন্ড করবে, একটা হচ্ছে অ্যালোস্টেরিক সাইট। The antagonist that binds to the active site of the receptor is said to be non-competitive if the bond between the active site and antagonist is irreversible. Irreversible হলে তখন আমরা non-competitive। Allosteric site যখন bind করে, bound antagonist may prevent uh, conformational changes in the receptor required for receptor activation after agonist। এগুলো থাকবে। আচ্ছা, এক্সাম্পল কি, কোলিনেস্টেরাস প্লাস ওপিসি, ঠিক আছে, নিক্রোটক্সিন প্লাস কার্ব, এরা হচ্ছে আপনি যে অ্যালোস্টেরিক ইনহিবিটর বলতে। ইম্পর্টেন্স অফ অ্যান্টাগনিজম আপনাকে এখানে দেখে নিতে হবে। অ্যান্টিডোট অফ পয়জনিং, কারেক্ট অ্যাডভার্স ইফেক্ট, ড্রাগ কম্বিনেশন, ট্রিটমেন্ট অফ আচ্ছা, কম্পিটিটিভ এবং নন কম্পিটিটিভ অ্যান্টাগনিজম আপনার পার্থক্যটা একটু দেখুন। পার্থক্য দেখলে একবার আপনার জিনিসগুলো পড়া হবে। নন কম্পিটিটিভ কিন্তু ডিপেন্ডস অনলি অন দ্য কনসেন্ট্রেশন অফ দ্য এভারেজ কনসেন্ট্রেশন কত দিচ্ছেন তার উপর ডিপেন্ড করে। দেখেন agonist is present of agonist in presence of competitive antagonism. Yes, a maximum effect with the same থাকে। আপনি যদি competitive antagonism দেন, maximum effect with the same থাকে। maximum effect হচ্ছে এটা কিন্তু সেম থাকে, বাট মোর ডোজ ইজ রিকোয়ার্ড, বেশি ডোজ দরকার। আগে কম ডোজের হতো, এখন বেশি ডোজ দরকার। আচ্ছা, আর agonist in presence of non competitive antagonism, ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন আপনার যে ম্যাক্সিমাম যে একটা ইফেক্ট ছিল সেটা কমে যায়, এবং ইভেন ফল, ইভেন হাই প্রোডাক্ট হচ্ছে আপনার যতটুকু ইফেক্টটাকে পাইতেন ততটুকু ইফেক্ট আপনি পাবেন না যত ডোজ দেন, ঠিক আছে? যেখানে অ্যান্টাগনিজম কাজ করবে তারপর থেকে অ্যাগনিস্টটা কাজ করবে। আচ্ছা, এখানে এটা দরকার নেই। ড্রাগ কম্বিনেশন একটু দেখবেন, ফিক্সড ডোজ কম্বিনেশন কার কার আছে, তারপর হচ্ছে অ্যাডভান্টেজ অফ কম্বিনেশন, এটা দেখবেন। এক্সাম্পল তো বললামই, এগুলো বলবো, এগুলো জাস্ট জানার জন্যই বলতে, এগুলো আসলে অত বেশি আসে না। আচ্ছা, এরপর হচ্ছে আপনার ড্রাগ ইন্টারঅ্যাকশন। ড্রাগ ইন্টারঅ্যাকশন হচ্ছে ফার্মাকোকাইনেটিক, ফার্মাকোডাইনামিক এবং ফিজিওলজিক্যাল।
অ্যাক্টিভ অ্যান্টাগনিস্ট, যেগুলো হচ্ছে আপনার ড্রাগ ইন্টারঅ্যাকশন। রেজাল্ট অফ ইন্টারঅ্যাকশন অ্যান্টাগনিজম হতে পারে, সিনার্জিজম হতে পারে। অ্যান্টাগনিজম মানে দুটো একটা পর অপোজিট কাজ করতে পারে, সিনার্জিজম মানে পটেনশিয়েশন করতে পারে, দুটো মানে একসাথে কাজ করতে পারে। তো এর মধ্যে আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে সামেশন। সরি, মাঝখানে আমার লাইনটা মনে হয় একটু কেটে গেছিল। তো যেটা আমরা বলছিলাম, সামেশন এবং পটেনসিয়েশন দুই ধরনের ইফেক্ট করতে পারে সিনার্জিজম। সামেশন মানে দুটো ড্রাগের ইফেক্ট যোগ করলে যাবে ততটুকু একটা ইফেক্ট পাবেন। আর পটেনসিয়েশন মানে দুটো ড্রাগের আলাদা আলাদা ইফেক্ট যোগ করলে যা হবে, আপনি তার মানে দুটো একসাথে ইউজ করলে তার চেয়ে বেশি কোনো ইফেক্ট পাবেন। যেমন কোট্রিমক্সিসিন, ঠিক আছে, পেনিসিলিন প্লাস অ্যামিনোগ্লাইকোসাইড, এটা ইফেক্টস এসিআই, ঠিক আছে। নরমাল ইফেক্ট হচ্ছে এক্সট্রা বেনিফিট আপনি পাবেন, এটা হচ্ছে পটেনসিয়েশন। সামেশন মানে জাস্ট দুটো ড্রাগ ইউজ করে যতটুকু ইফেক্ট পাবেন, মানে আলাদা আলাদা ভাবে দুটো ড্রাগ ইউজ করলে আপনি ততটুকু ইফেক্ট পাবেন। এক্সাম্পল এখানে অনেক রকম এক্সাম্পল আছে, আপনি সবগুলোই কিন্তু করতে পারবেন, কারণ এক্সাম্পল গুলো যেমন ডিসপ্লেসমেন্টের ব্যাপারে আপনার প্লাজমা প্রোটিন বাউন্ড ড্রাগের এখানে বলা হয়েছে, এগুলো করবেন। টিস্যু বাইন্ডিং এর ব্যাপারে কি কি বলা হয়েছে এখানে আছে করবেন। টেট্রাসাইক্লিনের এটা একটু করবেন। তারপর হচ্ছে আপনার অপারেশন অফ ব্লাড ফ্লোর মাধ্যমে ড্রাগ মেটাবলিজম, যেটা ইন্ডাকশন ইনহিবিশন, এটা কিন্তু এক ধরনের ড্রাগ ইন্টারঅ্যাকশন, এটা আপনার যে আগে বলা হয়েছে এটা করবেন। ইনডুসার ইনহিবিটর কারা আছে, ড্রাগ এলিমিনেশন লেভেল কোনটা কোনটা হয় এই কথা, প্রোজোনেসিড স্যালিসাইড, স্পানোলাফ্রন ডিগক্সিন, কুইনভিন ডিগক্সিন, সেগুলো এখানে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ফার্মাকোডাইনামিক যেগুলো আছে, যেমন অ্যান্টাগনিজম যেগুলো করতে পারে, এটা হচ্ছে একটা ধরনের অ্যান্টাগনিস্ট, ঠিক আছে। এটা হচ্ছে ফার্মাকোডাইনামিক ইন্টারঅ্যাকশন, আউটসাইড দ্য বডিতে কিছু ইন্টারঅ্যাকশন করতে পারে, সেগুলো কি হবে, এটা তো ইম্পর্টেন্ট। আচ্ছা, ইন্টারঅ্যাকশন সেকেন্ডারি টু ড্রাগ ইনডিউস অল্টারেশন অফ ফ্লুইড, এই যে আপনার ডিগক্সিন দিলে দেখা যাচ্ছে যে হচ্ছে ডায়াবেটিক ইনডিউস হাইপোক্যালেমিয়া হয়, ঠিক আছে, যার মাধ্যমে এখানে ডিগক্সিন টক্সিক হতে পারে, কারণ পটাশিয়াম যখন বেশি থাকে সেক্ষেত্রে ডিগক্সিনের অ্যান্টাগনিজম, ডায়াবেটিক্স এটা দিলে হচ্ছে আপনার এনএসএড ইনডিউস সল্ট এন্ড ওয়াটার রিটেনশন, সো এরা হচ্ছে আবার ডায়াবেটিক অ্যান্টাগনিজম। আচ্ছা, এইভাবে করে জিনিসগুলো এখানে দেখবেন, এটা এত ইম্পর্টেন্ট। প্লাজমা প্রোটিন বাইন্ডিং, সাম হাইলি প্লাজমা প্রোটিন বাইন্ডিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসতে পারে। আচ্ছা, এগুলো আগে পড়ছিলাম আসলে, এনজাইম ইনহিবিটর এডিশন এগুলো খুব সুন্দর করে আগে বলে দিচ্ছি, এগুলোর দরকার নেই। সাম ইম্পর্টেন্ট ড্রাগ ইন্টারঅ্যাকশন সবগুলো একবার করে রিডিং দিবেন, ঠিক আছে। আচ্ছা, এটা এখান থেকে বেশি ইম্পর্টেন্ট, ওয়ারফারিন ইজ রিপ্লেসড বাই ফেনাইডিন, ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ড্রাগ। বাকিগুলো আপনি জাস্ট একটু রিডিং করবেন, এগুলা সাধারণত এখান থেকে আমি দেখি নাই যে খুব বেশি প্রশ্ন আসছে। আচ্ছা, এখানে যে টেবিল আছে তার মধ্যে আপনাদের লাগবে কোনটা বলি, মেট্রোনিডাজম, টিনিডাজম, এগুলোর সাথে অ্যালকোহল আপনার রিঅ্যাকশন করে কি করবে, অ্যাকুমুলেশন অফ অ্যাসিটালডিহাইড ডাইসালফিরাম লাইক অ্যাকশন বা বিজার রিঅ্যাকশন। এখানে হচ্ছে আপনার পেশেন্টকে অ্যালকোহল না খাইতে বলতে হবে, এই লাইনটা এখান থেকে এখানে কিন্তু আপনার ড্রাগ ইন্টারঅ্যাকশন যা যা আছে সবগুলো একটু পড়বেন, ঠিক আছে, খুব বেশি না, 22-23টা আছে, এগুলো একটু পড়ার চেষ্টা করবেন। এখান থেকে আপনার লাগবে প্রথমটা, দ্যাট মিনস জেমফ্রি ব্রোজেন বা নিকোটিনিক অ্যাসিড, এদের সাথে স্ট্যাটিন আপনি যদি দেন, সেটা হচ্ছে ইনক্রিজ রিস্ক অফ মায়োপ্যাথি, এর আলাদা আলাদা ভাবে মায়োপ্যাথি করে, একসাথে মায়োপ্যাথি। আচ্ছা, এখান থেকে আপনাকে ওই যে প্রথম যেটা এটা লাগবে, প্রথম বলতে আপনার হচ্ছে ক্রনিক অ্যালকোহলিজম প্লাস প্যারাসিটামল, ঠিক আছে, সেই হেপাটোটক্সিক ডোজ অফ প্যারাসিটামল ইজ রিডিউসড মোর দ্যান 3 গ্রাম পার ডে আর সি, ঠিক আছে। অর্থাৎ নরমালি কিন্তু আমরা বলি যে অনেকটুকুই দেওয়া যায়, মোটামুটি 12 গ্রাম পর্যন্ত দেওয়া যায় আমরা এরকম। সো এখানে কিন্তু 3 গ্রামের নিচে নেওয়া যায় অ্যালকোহলিজম যাদের তাদের। আচ্ছা, অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন টাইপ, এখানে বেশ কয়েকটা টাইপ আছে, টাইপ এ, টাইপ বি, এবিসিডি, 3 ধরনের, 5 ধরনের কিন্তু আছে। তো যাই হোক, আমরা হচ্ছে আপাতত আহ, আপনার হচ্ছে টাইপ এ টাইপ বিটাই করব। টাইপ এ হচ্ছে কমনেস্ট, আচ্ছা, এটা কিন্তু ডোজ ডিপেন্ডেন্ট, আপনি ডোজ বাড়ালে এফেক্ট পাবে। টাইপ বি কিন্তু নন ডোজ ডিপেন্ডেন্ট।
টাইপ এটা প্রেডিক্টেবল, আপনি বুঝতে পারবেন এটা যে এখন হতে পারে ডোজ বাড়াচ্ছেন। টাইপ বি কিন্তু যে কোনো সময় হতে পারে, আপনার ডোজ কম দেন বেশি দেন এটা না। টাইপ এ কিন্তু ইনসিডিয়াস, আস্তে আস্তে আপনি দেখবেন ডোজ বাড়াচ্ছেন আস্তে আস্তে ইফেক্ট হচ্ছে। টাইপ বি হচ্ছে হঠাৎ করে একটা ইফেক্ট, ডিজায়ার ইফেক্ট দিবে। আচ্ছা, টাইপ এ সাধারণত অত মডারেট নেই, বাট টাইপ বি তে মডারেট বেশি, কারণ আপনারা বুঝতে পারতেছেন না। আচ্ছা, টাইপ এ হচ্ছে কমনারি রেনাল এন্ড লিভার ডিজিজ, আর টাইপ বি হচ্ছে হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন এন্ড এনজাইম ডেফিসিয়েন্সির জন্য। আচ্ছা, হাইপার সেনসিটিভিটির কিছু এক্সাম্পল এখানে বলা আছে। টাইপ 1 এরকম কিছু হতে পারে এগুলা, মানে টাইপ 2 এটার মধ্যে হচ্ছে আপনার কমপ্লিমেন্ট ডিপেন্ডেন্ট কিছু মেকানিজম হতে পারে, যেমন ড্রাগ ইন্টারসেসিলি হেমোলাইসিস এগুলো। টাইপ 3 আইজিজি মিডিয়েটেড, যেমন প্রোটিন অ্যামাইড হাইড্রোলাজিন এগুলো করতে পারে টাইপ 3%। আমরা থাইরোরাসিল আলডাইড অ্যান্টিকনভালসেন্ট এগুলো করতে পারে। সেরাম সিকনেস কারা করে, আর্থ্রাস রিঅ্যাকশন কারা করে, একটু দেখেন। টাইপ 4 হচ্ছে টি সেল মিডিয়েটেড হাইপার সেনসিটিভিটি করতে পারে, যেমন এনার্জি কন্ট্রাক্ট। ঠিক আছে। আচ্ছা, টাইপ 1 টু 3 কিন্তু ইমিডিয়েট হবে, আর টাইপ 4 কিন্তু ডিলেট। আচ্ছা, ইডিওসিনক্রেসি। ইডিওসিনক্রেসি হচ্ছে ইনহেরিটেড কোয়ান্টিটেটিভ অ্যাবনর্মাল রিঅ্যাকশন অফ ড্রাগ ডিউ টু জেনেটিক অ্যাবনর্মালিটি। জেনেটিক অ্যাবনর্মালিটির জন্য যখন একটা পারসন একটা ড্রাগের প্রতি সাসেপ্টেবল থাকে, এটাকে বলা হয় ইডিওসিনক্রেসি। এক্সাম্পল এখানে কিছু আছে, আমি অ্যান্টি ম্যালেরিয়াল দিয়ে দেখে বলেছি স্যার, হচ্ছে সাকসামিথিন আপনি, এগুলো হচ্ছে আপনার ইডিওসিনক্রেসি। ঠিক আছে। আচ্ছা, টাইপ এ টাইপ বি আমরা করছিলাম পার্থক্য। টাইপ সি হচ্ছে কন্টিনিউ, অর্থাৎ অনেক দিন ধরে আপনি ইউজ করতে থাকলে তখন যে ইফেক্ট আসবে হচ্ছে নেক্রোপ্যাথি, নিউরোপ্যাথি। টাইপ ডি হচ্ছে ডিলেড, অর্থাৎ অনেকদিন আগে আপনি ড্রাগ খাওয়া বন্ধ করে দিচ্ছেন, এরপরে আপনার মধ্যে ইফেক্ট হচ্ছে, হচ্ছে ডিলে, যেমন কার্সিনোজেনেসিস, কেরাটোজেনেসিস এগুলো। ঠিক আছে। টাইপ ই হচ্ছে এন্ডিং অফ ইউজ, অর্থাৎ দেখা যাচ্ছে আপনি একটা ড্রাগ খাওয়া বন্ধ করে দিলেন, এরপর দেখা যাচ্ছে ড্রাগ না দেওয়ার ফলে আপনার যে ইফেক্টগুলো হবে সেটা হচ্ছে এন্ড অফ ইউজ। যেমন আপনি স্টেরয়েড দিলে হঠাৎ করে যদি বন্ধ করে দেন, তাহলে কিন্তু পরবর্তীতে ঝামেলা হবে। ঠিক আছে। এগুলো হচ্ছে আপনার এন্ড অফ ইউজ, যেটা আমরা সাইড। সো সাম ইম্পর্টেন্ট অ্যাডভার্স ড্রাগস রিঅ্যাকশন, এগুলো কোনগুলো আপনারা পড়বেন একটু দেখেন। ড্রাগস দ্যাট কজ থ্রম্বোসাইটোপেনিয়া পড়বেন, অ্যাটলিস্ট যেগুলো আমি দেখাইছি এই করতে। আচ্ছা, ড্রাগস কজিং হাইপার ক্যালসিমিয়া অবশ্যই আমাদের জন্য লাগে। থাইজাইড কিন্তু হাইপার ক্যালসিমিয়া করে। থাইজাইড ডায়াবেটিস আপনি ব্লক করে দিলে ওর মধ্যে দিয়ে কিন্তু ক্যালসিয়াম, ওই রিসেপ্টরের মধ্যে দিয়ে ক্যালসিয়াম প্রবেশ করতে, সোডিয়াম ক্লোরাইড রিসেপ্টরের মধ্যে দিয়ে। থাইজাইড দিয়ে আপনি ব্লক করে দিলে তখন ক্যালসিয়াম যেটা করে ফাঁকা মাঠে করে দেয়, অন্য সোডিয়াম ক্লোরাইড যদি ঢুকতে পারে না, সে তখন রিসেপ্টরের মধ্যে দিয়ে ঢুকে। ঠিক আছে, অনেক বেশি বেশি ঢুকে হাইপার ক্যালসিমিয়া। আচ্ছা, ড্রাগস কজিং অ্যাক্রানোলোসাইটোসিস দেখবেন। ফোলেট ডেফিসিয়েন্সি কে কে করে পড়বেন। ড্রাগস কজিং ফিভার পড়বেন। আসলে ফার্মাকোলজি থেকে অনেক কিছু আমরা পড়ছি, বাট আসলে খবর পাওয়া যায় না, তারপরও পড়তে হবে। আচ্ছা, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বা নিউট্রোপেনিয়া কারা কারা করবেন। এসএলই লাইক সিনড্রোম কারা কারা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য। এটা আপনাকে ছন্দ দিয়ে মনে রাখতে হবে। সেটা হচ্ছে আমি হলাম পড়াচর। ঠিক আছে, আমি হলাম পড়াচর, আমি হচ্ছে যদি আপনি বলতে পারেন গোলামের হ দিয়ে হচ্ছে হাইড্রোলাজি। ঠিক আছে, ডেভিডসনের যেগুলো আছে সেগুলো আমি এখানে আমি হলাম পড়াচর দিয়ে মনে রাখি। আহ, এ দিয়ে এ দিয়ে পরে বলতেছি। হ দিয়ে হলাম, হলামে হচ্ছে আপনার হাইড্রোলাজিন, এটা ডেভিডসনে আছে। পড়া পি দিয়ে হচ্ছে আপনার এই যে প্রোটেইনামাইড, এটা ডেভিডসনে আছে। জোর সি দিয়ে হচ্ছে আপনার ক্লোরপ্রোমাজিন। ঠিক আছে, এই কয়েকটা। আর আমি এ দিয়ে হচ্ছে আপনার এই যে অ্যান্টিবায়োটিক, তারপর হচ্ছে অ্যান্টিটিউবিক, অ্যান্টিকনভেনশন, অ্যান্টিহাইপারটেনসিভ, অ্যান্টি, এইভাবে। ঠিক আছে, তাহলে ডেভিডসন যেগুলো যেগুলো আছে এগুলো আমাদের এখান থেকে লাগবে। কারণ এই কোর্সগুলো সাধারণত কিন্তু আমরা কিন্তু আবার আগামী ক্লাসে সিস্টেমিক ফার্মাকোলজি, রিউমাটোলজির মধ্যে পড়বো। সো এসএলএল সিনড্রোম কে কে করে, এটা আপনাকে মনে রাখতে হবে। আচ্ছা, এসএলএল সিনড্রোমের এখানে কি কি আপনার বৈশিষ্ট্য। এরা স্লো অ্যাসিড অ্যালার্ট থাকবে এই সকল পেশেন্ট, এরা রিভার্সিবল ডোজ রিলেটেড একটা ইফেক্ট হবে। রেনাল অ্যান্ড সিনাস ডিজিজ আনলাইকলি থাকবে, পজিটিভ অ্যান্টিলিভার অ্যান্টিবডি। আচ্ছা, এরপরে আপনাদের পড়তে হবে হচ্ছে প্রক্সিমাল মায়োপ্যাথি কারা কারা করে, ও কাকা, এটা দিয়ে মনে রাখবেন। ও দিয়ে হচ্ছে ওসিপি, সি দিয়ে হচ্ছে আপনার কর্টিকোস্টেরয়েড, এ দিয়ে হচ্ছে অ্যামিওডোরন, আবার সি দিয়ে হচ্ছে ক্লোরোকুইন, এ দিয়ে হচ্ছে অ্যাম্পিটাইসিন দিয়ে ও কাকা। এটা হচ্ছে প্রক্সিমাল মায়োপ্যাথি। আচ্ছা, রেনল্ডস সিনড্রোম কারা কারা একটু পড়বেন। হিরসুটিজম বা হাইপারথাইরয়েডিজম কারা কারা দেখবেন। পিগমেন্টেশন কারা কারা পড়বেন। প্যানক্রিয়াটাইটিস কারা কারা দেখবেন।
ড্রাগস কজিং গাইনোকোমেশিয়া, এটা আমি আপনাদের পড়াইছিলাম হচ্ছে ডিসকো দিয়ে, ওটা একটু করতে পারেন। এখানে অনেকগুলো আছে এক্সট্রা, এখানে এর মধ্যে দেখেন ইস্ট্রোজেন কিন্তু উইদাউট গ্যালাক্টোরিয়া, স্পাইরোনোব্যাক্টেরিয়াম কিন্তু উইদাউট গ্যালাক্টোরিয়া, সিমিটোরিয়াম কিন্তু উইদাউট গ্যালাক্টোরিয়া। আবার পেইনফুল গাইনোকোমেশিয়া কিন্তু করে স্পাইরোনোব্যাক্টেরিয়াম, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এক্সট্রা পিরামিডাল সিনড্রোম কারা করে? খুবই ইম্পর্টেন্ট এটা। অপটিক ইউরাইটিস কারা করে? ডিফনেস কারা করে? এফএকিউ, আমরা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে দেখি এফএকিউ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনস, ঠিক আছে, এফএকিউ। সো এফএকিউ এস, এটা দিয়ে আমরা ডিফনেস বা টিনিটাস কারা করে জানবো। এফ দিয়ে ফুসোনাইট, এ দিয়ে অ্যামিনোগ্লাইকোসাইড, কিউ দিয়ে হচ্ছে কুইনিডিন, সিনকোনিজম বলে এটাকে, আর এস দিয়ে স্যালিসাইড। আচ্ছা, কর্নিয়াল ওপাসিটি কারা কারা করে একটু করবেন, রেটিনোপ্যাথি কারা কারা করে একটু করবেন, হাইপারগ্লাইসেমিয়া কারা কারা করে করবেন, পেরিফেরাল নিউরোপ্যাথি কারা কারা করে, অ্যান্টিমাইক্রোবাস অ্যান্টিবায়োটিক্স কজিং সিজার, এমআইপি, এটা মনে রাখতে হবে, ম্যাক্সিমাইজের প্রিন্সিপাল। আচ্ছা, ফুল আছে, এতটুকু আপনার না করলে চলবে। আসলে ফার্মাকোলজি থেকে কমন করার অনুষ্ঠান, সেজন্য আমি অনেক কিছু পড়তে হয়, তারপরে কমন করা, এর জন্য আমি আসলে ফার্মাকোলজি হয়তো একটু নন স্পেসিফিক অনেক বেশি বলে দিচ্ছি, বাট আপনি যতটুকু পারেন আপনাকে করতেই হবে, আমি এগুলো পড়ছি। আচ্ছা, এখানে ফার্মাকোকাইনেটিক চেঞ্জেস ইন প্রেগন্যান্সি কি কি হয়, কি কি হয় দেখবেন। অ্যাবজর্পশন কবে, প্লাজমা ড্রাগ কনসেন্ট্রেশন বাড়ে কবে, আপনার সমাধান এক্সপ্রেশন বাড়ে, মেটাবলিজম বাড়ে, সাইটোক্রোম ইন্ডাকশন হয় এবং রিনাল ব্লাড। আচ্ছা, ড্রাগস ইন দা প্রেগন্যান্ট মাদার, জেনারেল ইনফরমেশন, এটা একটু দেখবেন। অ্যাবজর্পশন স্লো হয়ে যায়, ঠিক আছে। ডিস্ট্রিবিউশন দেখা যাচ্ছে হচ্ছে প্লাজমা ভলিউম এক্সট্রাসেলুলার ফ্লুইড ইনক্রিজ করে, অ্যালবুমিন ফল করে। তারপর হচ্ছে আপনার এলিমিনেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে হচ্ছে ইনক্রিজ রেনাল প্লাজমা লাভ করে, লিভার মেটাবলিজম ইনডিউসড বাই প্রোস্টাট, সেগুলো একটু রিডিং করে দেবে। ইউজ অফ ড্রাগ ইন স্পেসিফিক ডিজিজ, এপিলেপসির ক্ষেত্রে কার্বামাজিপিন লেস লাইকলি টু কজ হাইপারথাইরয়েডিজম আমরা কিন্তু কার্বিমাজাল ইউজ করি, তবে প্রথম ট্রাইমেস্টারে আমরা কিন্তু প্রোপাইলথাইরয়েডিজম ইউজ করি। কিন্তু এটা আপনাদের লাগবে না, বাট এখানে অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন ডিসক্রিপশন আছে। প্রোপাইলথাইরয়েডিজম আমরা কেন ফার্স্ট ট্রাইমেস্টারে ইউজ করি, কারণ এটা হচ্ছে আপনার কার্বামাজিন আবার অ্যাপ্লাসিয়া ট্রিটিস করতে হয়, সেজন্য আমরা হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টারে প্রোপাইলথাইরয়েডিজম ইউজ করি। সেকেন্ড ট্রাইমেস্টার থেকে আমরা কার্বামাজিন ইউজ করি, কারণ প্রোপাইলথাইরয়েডিজম অনেকদিন ইউজ করলে এটা কিন্তু আবার লিভার ডিজিজ করতে পারে, সেজন্য আমরা সেকেন্ড ট্রাইমেস্টার থেকে কার্বামাজিন ইউজ করি। ম্যালেরিয়াতে ডক্সিসাইক্লিন প্রিমাক্রিক কন্ট্রাইন্ডিকেটেড ফার্স্ট ট্রাইমেস্টারে উইদিন ক্লোরোকুইন আমরা সেভ করি। অ্যান্টিকোয়াগুলেন্টের মধ্যে হেপারিন ইজ দ্য ড্রাগ অফ চয়েস, এনটাই আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, তেরাটোজেনিক, যেমন ফোকোমেলিয়া, থ্যালিডোমাইড হচ্ছে ফোকোমেলিয়া, এটা আমরা জানি। এখানের মধ্যে আমাদের যেগুলো করতে হবে, এই লাইনটা একটু করবেন, ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন ডিউরিং প্রেগন্যান্সি অ্যাপিয়ার্স টু রিডিউস দ্য ইনসিডেন্স অফ নিউরোট্রাল ডিফেক্টস স্পাইনাল আর্টারি। এই লাইনটা করবেন, ক্রনিক কনজাম্পশন অফ হায়ার ডোজ অফ ইথানল ডিউরিং প্রেগন্যান্সি পার্টিকুলারলি ডিউরিং ফার্স্ট এন্ড সেকেন্ড ট্রাইমেস্টার, দিস ইজ ফিটাল অ্যালকোহল সিনড্রোম। আচ্ছা, টেরাটোজেন কিন্তু ডোজ ডিপেন্ডেন্ট, ডোজ বাড়াইলে তখন আপনার ইনসিডেন্স বাড়বে। আচ্ছা, টেরাটোজেনিক ইফেক্ট এটা ইন্ডোজেন গ্রোথ রেস্ট্রিকশন, সিগারেট স্মোকিং মাধ্যমে, মিসক্যারেজ অ্যালকোহলের মাধ্যমে, স্টিল বার্ড সিগারেট স্মোকের মাধ্যমে, নিউরোকগনিটিভ রিলে এটা হচ্ছে অ্যালকোহল। আচ্ছা, এবিসিডি এগুলো আমাদের এত লাগবে না, এগুলো এত তো আমাদের সম্ভব না মনে রাখা, আমাদের দরকার। আচ্ছা, এই চার্টের মধ্যে টেরাটোজেনিক ইফেক্ট কে কে কি করতে পারে একটু একটু পড়ে রাখবেন, আমি কিছু কিছু বলতেছি, এগুলো পড়বেন। এসি ইনহিবিটরটা পড়বেন, অ্যান্ড্রোজেন পড়বেন, বারবিচুরেট পড়বেন, তারপরে হচ্ছে আপনার কার্বামাজিনটা পড়বেন, সাইক্লোফসফেট পড়বেন, ডায়াজেপাম পড়বেন। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ইথানল পড়বেন, আয়োডাইড পড়বেন, আইসোলিউটিনাইন পড়বেন, মেথোট্রেক্সেট পড়বেন, কনজেনিটাল ম্যালফর্মিটি হতে পারে, মাইক্রোফেনোটেক মকটেল পড়বেন, হচ্ছে ফেস ক্রিম এসব জায়গায় আপনাকে দিতে, পেনিসিলামিন পড়বেন, আচ্ছা, ফেনাইটোইন পড়বেন, প্রোপাইলথাইরোসিন পড়বেন, স্মোকিং পড়বেন। স্মোকিং কিন্তু ইন্টারফারেন্স গ্রোথ রেস্ট্রিকশন, প্রিম্যাচুরিটি, সাডেন ইনফ্যান্ট ডেথ এগুলো করতে পারে। আচ্ছা, টেট্রাসাইক্লিন পড়বেন, ডিসকালারেশন করে টিটার, থাইরোকামাইড পড়বেন, ফোকোমেলিয়া, ভ্যালপ্রেট অ্যাসিড পড়বেন, ওয়ারফারিন পড়বেন, ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার কি হয়, ঠিক আছে, যেগুলো পড়া লাগবে এখানে বললাম। আচ্ছা, তারপরে আরো আছে, আচ্ছা, এগুলো এত আর লাগবে না, ঠিক
আমি এত বেশি ডিটেলস চাইনি, প্রয়োজন এত কিছু পড়ে আপনি মনে রাখতে পারবেন না। একটা আপনার অবশ্যই রিডিং করবেন, এক কথা হচ্ছে পরীক্ষার আগের দিন হতে পড়তে পারবেন, কারণ এত বুঝতে গেলে আপনার মাথা খারাপ করবে। এগুলো এত আমার দরকার। ড্রাগস ক্যান কজ ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার ক্যান, এটা একটু দেখতে পারেন কোনটা কোনটা ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার। আচ্ছা, ড্রাগস টু বি অ্যাভয়েডেড when breastfeeding, এটা একটু দেখতে পারেন। lactation suppressed by thiazide, fusamate, bromocriptine, estrogen, progesterone. আচ্ছা, drugs often used during lactation and possible effects on nursing. এর মধ্যে অ্যামিডরনটা পড়বেন, এটা যদি ব্রেস্টফিডিং মাদার খায় তাহলে কি হবে, ক্যাফেইন পড়বেন এবং ক্লোরামফেনিকল ন্যারো সাপ্রেশন ডিকঅ্যাক্টিভ প্যারাটিরোটোজেনিক এবং ল্যাকটেটিক মাদারে কোন কোনগুলো খেলে কি হয় একটু আমরা জানবো। এগুলো আসলে ফাস্ট অনেক বড়, এবং এগুলো আমাদের আসলে এত পড়েও লাভ নেই, জাস্ট হয়তো একটা কোশ্চেন আসলেও আসতে পারে, তো এগুলো এত পড়তে গিয়ে আসলে লাভ নেই। ড্রাগস সেল জাস্ট এক নজর দেখে রাখুন। আমি কিন্তু চেষ্টা করতেছি আপনাদের একটু দাগাই দিতে, এতে করে যেটা হবে আপনি যতটা সম্ভব করতে পারবেন কনফিডেন্ট। আচ্ছা, ড্রাগ ডেভেলপমেন্ট এটা আসলে অত ইম্পর্টেন্ট না। আমি এটা করছিলাম কারণ আমাদের সময় কোভিড এরা ছিল, এবং কোভিড এর সময় অ্যাকচুয়ালি ড্রাগ ডেভেলপমেন্ট ভ্যাকসিন ডেভেলপমেন্ট এগুলো নিয়ে মানুষের অনেক কথাবার্তা ছিল, যার জন্য আমি আসলে এটা করছিলাম। এটা আমার মনে হয় না দরকার আছে। ফেজ 1 2 3 4 চারটা স্টেজে আমাদের ড্রাগ ডেভেলপমেন্ট হয়। প্রথম স্টেজে ফার্মাকোকাইনেটিক্স দেখা হয় 220 থেকে 100 জনের মধ্যে। ফেজ 2 তে ইফেক্টস অফ ড্রাগ দেখা হয় 100 থেকে 200 জনের মধ্যে। 3 তে হচ্ছে লার্জ স্কেল স্টাডি হয় 1000 থেকে 6000 পেশেন্টকে ক্লিনিক্যাল ইউজ করা হয়। ওরে হচ্ছে পোস্ট মার্কেটিং সার্ভিস, এটা একটু জানবেন যে পোস্ট মার্কেটিং সার্ভিস হচ্ছে ফেজ 4, এটা জানাটা বেশি টোটালি 10 বছরের বেশি সময় লাগে একটা ড্রাগ তৈরি। আচ্ছা, রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশন এটা আমাদের রিহ্যাব এটা ছিল না, আমরা এখান থেকে দেখবো, এটা কিন্তু সিলেবাসে আছে, সুতরাং এটা কিন্তু পড়তে হবে। আচ্ছা, ডিফারেন্ট রুট, এন্টেরাল রুটের মধ্যে কি কি ওরাল, সাবলিঙ্গুয়াল, পারলিঙ্গুয়াল, এগুলো কিন্তু জানতে হবে, এবং প্রত্যেকটা সুবিধা অসুবিধা। ঠিক আছে, ওরাল হচ্ছে প্রিফার্ড ভেরিয়েবল অ্যাবজর্পশন, এক্সটেন্সিভ আপনার হচ্ছে ফার্স্ট পাস মেটাবলিজম, স্ট্রিক্ট স্টেরিলাইজেশন ইজ নট নেসেসারি। সাবলিঙ্গুয়াল হচ্ছে র্যাপিড অ্যাবজর্পশন, কুইক অ্যাভয়েড করে ফার্স্ট পাস মেটাবলিজম। পারলেকটা হচ্ছে গ্যাস্ট্রিক ইরিটেশন করে না, ফার্স্ট পাস মেটাবলিজম করে, সুইটেবল ফর আনকনশিয়াস। আর প্যারেন্টালের মধ্যে আছে ইন্ট্রাভেনাস, ইন্ট্রামাসকুলার, সাবকিউটেনিয়াস, ইনহেলেশন। ইনহেলেশন কিন্তু প্যারেন্টালের মধ্যে কেন রাখতে হবে? সো ইন্ট্রাভেনাসের মধ্যে এখানে অ্যাবজর্পশন ফেজ নাই, র্যাপিড অনসেট, লার্জ ভলিউম ওয়াটার সলিউশন দিতে হয়, স্টেরাইল টেকনিক ইউজ করতে হয়, ক্যান বি স্টপড ইন এডিআরএস, অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন। ইন্ট্রামাসকুলার হচ্ছে এরা রিজনেবলি র্যাপিড, স্লো সাস্টেইন অ্যাবজর্পশন, লার্জ ভলিউম ক্যান নট বি। সাবকিউটেনিয়াস হচ্ছে রিজনেবলি র্যাপিড, এখানে স্লো ইউনিফর্ম সাস্টেইন অ্যাবজর্পশন, লার্জ ভলিউম আপনি দিতে পারবেন, সরি লার্জ ভলিউম দিতে পারবেন না, or insoluble suspension. Inhalation, rapid onset, need-based, bypass first of metabolism, directly delivered to the site of action, avoid systemic toxicity. যেমন স্টেরয়েড আপনি যদি ইনহেলেশনে দেন তাহলে কিন্তু সিস্টেমিক টক্সিসিটি সাধারণত পাবেন। Alternate foods to avoid hepatic first pass metabolism, very very important, এই কথাটা পড়া ঠিক আছে। আচ্ছা, আর হেপাটিক ফার্স্ট পাস মেটাবলিজম কিন্তু শুধু ওরালের ক্ষেত্রে হয়, ইন্টারাল আপনি যদি বলে যে ইন্টারাল করতে হেপাটিক ফার্স্ট পাস মেটাবলিজম করে না, ইন্টারাল কিন্তু পুরোপুরি না, যেমন রেক্টাল এটা কিন্তু আপনার অতটা, বা সাবলিঙ্গুয়াল এটা কিন্তু ফার্স্ট পাস মেটাবলিজম। ইন্টারাল বললে কিন্তু কথাটা সত্যি না, ওরাল যদি বলে যে ফার্স্ট পাস মেটাবলিজম হয় সেক্ষেত্রে, আবার আপার রেক্টামে আপনি যদি দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফার্স্ট পাস মেটাবলিজম। ফ্যাক্টরস গভর্নিং চয়েস অফ, জাস্ট একটু করবেন, এগুলো একদম মানে বাধা কথা। আচ্ছা, আইভিএন ইনহেলেশনটা হচ্ছে ফাইন টিউনিং করতে সাহায্য করে, আনকনশাস ভমিটিং পেশেন্টকে আপনি কিন্তু আইভি বা এগুলো দিবেন। আচ্ছা, এরপর আপনার এখান থেকে আয়ন ট্র্যাপিং, weak acids tend to accumulate situation. First pass metabolism for pre-systemic elimination, ESE, কোথায় হয় এটা জানতে হবে। ড্রাগ উইথ হাই এফপিএম, এটা আপনাকে অবশ্যই করতে হবে। আইভি ড্রাগদের কিন্তু এই ফার্স্ট পাস মেটাবলিজম বেশি, যার জন্য আমাদেরকে আইভি দিই সাধারণত। জেনারেলি ওরাল ড্রাগ যাদের আমরা দিই এটা কিন্তু ফার্স্ট পাস মেটাবলিজম কম, তবে ব্যতিক্রম আছে। আচ্ছা, বায়োঅ্যাভেলেবিলিটি ফ্যাক্টরস অ্যাফেক্টিং বায়োঅ্যাভেলেবিলিটি, এই ফর্মুলাটা মনে রাখবেন, অ্যাবজর্পশন ডিভাইডেড বাই ফার্স্ট পাস মেটাবলিজম। ঠিক আছে, তো ফার্স্ট পাস মেটাবলিজম বাড়লে অ্যাভেলেবিলিটি কম। স্যার কোনটা কোনটা বাড়লে কি হবে না হবে সবকিছু এখান থেকে আপনাকে করতে হবে। ঠিক আছে, ক্রিস্টাল অর্থ কিন্তু তাড়াতাড়ি বায়োঅ্যাভেলেবিলিটি, লিকুইডের ক্ষেত্রে সেম। আর
more the disintegrate time, less the absorption, so less not more the dissolution rate, more the time. ঠিক আছে? আচ্ছা, যতক্ষণ আপনার ভাঙতে সময় লাগবে তত কম বাড়বে, যত বেশি দ্রুত দ্রবীভূত হবে তত বেশি কার্বন। ছোট ছোট এরকম টপিক আমাদের করতে হবে। র্যাপিড ডিস্ট্রিবিউশন তাহলে হাফ শর্ট লাইফ, সরি হাফ লাইফ শর্ট, আর হচ্ছে রিডিস্ট্রিবিউশন হলে হাফ লাইফ শর্ট। অ্যাকশন পার মিনিট বাই রিডিস্ট্রিবিউশন কোন কোন থার্মোল, ডায়াজেপাম আর হচ্ছে নাইট্রাজেপাম। স্লো ডিস্ট্রিবিউশন হলে হাফ লাইফ, এটা মনে রাখবেন। তাহলে ডিস্ট্রিবিউশন যদি দ্রুত হয় বা আপনার রিডিস্ট্রিবিউশন যদি হয় সেক্ষেত্রে হাফ লাইফ শর্ট, এটা মনে রাখবেন। আচ্ছা, পিডি 10 লিটার কম হয়, ওয়ারফারিন অ্যাসপিরিন 10 থেকে 30 লিটার যেটা মাইসিনাম ছিল 100 লিটারের বেশি রিভাক্সিন অ্যামিট্রিন। ব্যারিয়ার অফ ফিডি, ব্লাড ব্রেন ব্যারিয়ার, ব্লাড প্লাসেন্টা, এগুলো জানতে হবে। আচ্ছা, ড্রাগ হাইলি বন্ড টু প্লাজমা প্রোটিন, অ্যালবুমিনের সাথে কারা বাইন্ড করে, আলফা 1 অ্যাসিড গ্লাইকোপ্রোটিনের সাথে কারা বাইন্ড করে, এগুলো জানতে হবে। আলফা 1 অ্যাসিড গ্লাইকোপ্রোটিনের সাথে কিন্তু আলফা ব্লকার বাইন্ড করে, এটা মনে রাখতে সময় লাগে। আচ্ছা, ড্রাগ অ্যাকশন জাস্ট এখান থেকে একটু রিডিং করা, ফিজিওলজিক্যাল মিনে কারা কারা আপনার অ্যাকশন করতেছে, এনজাইম মেকানিজমে কারা কি কাজ করতেছে, রিসেপ্টর মেকানিজমে কারা কি কাজ করতেছে, জাস্ট রিডিং এখান থেকে কেমন আমাদের কিছু আসবে। রিসেপ্টর ক্লাসিফিকেশন, মেমব্রেন রিসেপ্টর কাদের কাদের, আলফা বিটা কোলিনার্জিক রিসেপ্টর। আচ্ছা, সাইটোপ্লাজমিক রিসেপ্টর হচ্ছে স্টেরয়েড এবং নিউক্লিয়ার রিসেপ্টর থাইরয়েড, এই তিনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, ডোজ রেসপন্স রিলেশনশিপ দেখেন, গ্রেডেড হতে পারে আর কোয়ান্টাম হতে পারে। গ্রেডেড, গ্রেডেড থেকে আমরা কি কি পাই, এটা জাস্ট এমসিকিউর জন্য বলা। গ্রেডেড ডোজ রেসপন্স রিলেশনশিপ থেকে আমরা পাই পোটেনসি, এফিকাসি, সেফটি মার্জিন। আর কোয়ান্টাল ডোজ রেসপন্স রিলেশনশিপ থেকে আমরা পাই থেরাপিউটিক ইনডেক্স এবং ভেরিয়েশন অফ ড্রাগ রেসপন্স এবং এফিকাসি। তাহলে এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে, সেজন্য এটা বোঝার দরকার নেই, জাস্ট নোটিস। আচ্ছা, লোডিং ডোজের ইন্ডিকেশন কি, when we have a short critically ill patient এবং লং টার্ম এটা মনে রাখতে হবে। আচ্ছা, ভেরিয়েশন অ্যাসোসিয়েটেড উইথ ড্রাগ সেনসিটিভিটি, ঠিক আছে, এটা জাস্ট রিডিং, এটা ইম্পর্টেন্ট। G6PD ডেফিসিয়েন্সি যদি থাকে সেই ক্ষেত্রে কোন কোন ড্রাগ আপনি অ্যাভয়েড করবেন, ঠিক আছে। মিথিওগ্লোবিন রিডাক্টেজ ডেফিসিয়েন্সি মানে মিথিওগ্লোবিনেমিয়া থাকলে কোন কোন ড্রাগ অ্যাভয়েড করবেন। ম্যালিগন্যান্ট হাইপারপ্যারেক্সিয়া যদি থাকে তাহলে কোন কোন ড্রাগ অ্যাভয়েড করবেন, এটা বেশি ইম্পর্টেন্ট। হাইপারপ্যারেক্সিয়া উইথ মাসকুলার রিজিডিটি যদি থাকে সেই ক্ষেত্রে আমরা সাক্সামিথিনিয়া এবং ভলাটাইল এজেন্টস এগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করব। আচ্ছা, ড্রাগস কজিং আউট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একদম আপনার মানে ইনফিনিটি স্টার একটা কোশ্চেন, এটা লাগবে, ঠিক আছে, এটা আপনারা লিখে নেবেন এবং পড়বেন। ড্রাগস কজিং ডায়াবেটিস একটু দেখবেন। আচ্ছা, ড্রাগস কজিং পেরিফেরাল নিউরোপ্যাথি, এটা আমরা যদি আগে পড়ছি আবার কিন্তু এখানে বেশ সুন্দর করে বলছি। একটা ইম্পর্টেন্ট ইউটিআর পেশেন্টদের আমরা নাইট্রোফিউরান কিন্তু স্টেপ্টোমাইসিন তো জানি আমরা অটোটক্সিক হতে পারে, মেট্রোনাজল কিন্তু পেরিফেরাল নিউরোপ্যাথি করতে পারে। আচ্ছা, আর সালফোনিল লিভার করতে পারে, আইসোনিয়াজেন কিন্তু আমরা করতে পারি, আমরা জানি পেরিফেরাল। আচ্ছা, ড্রাগস কজিং হেপাটাইটিস, ট্রোপোসিরিক সালফেট এক্সপোজার, এগুলো ডেভিডসন একটু বলা আছে, একটু দেখে নিবেন। এর মধ্যে রিফাম্পিসিন, আইসোনিয়াজেন, পাইরাসিনামাইড, হেপাটাইটিস করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ড্রাগস কজিং হেপাটোটক্সিন, এটাও ডেভিডসন আছে, একটু দেখে নিবেন। ফ্যাটি লিভার কারা করে, অ্যামিডোরন, টেট্রাসাইক্লিন এবং অ্যালপ্রোক্সিড, এগুলো ডেভিডসন আছে। মেথোট্রেক্সেট, ট্যামোক্সিফেন, এগুলো একটু জানতে হবে, ঠিক আছে। এই কোশ্চেনগুলো ডেভিডসনে আছে দেখে একটু এখানে আপনাদের। আচ্ছা, গ্যালাক্টোরিয়া কারা কারা করে, এর মধ্যে ইম্পর্টেন্ট ডোপামিন অ্যান্টাগনিস্ট, এরা কিন্তু গ্যালাক্টোরিয়া করে, ঠিক আছে। ডোপামিন ডিপ্লেটিং ড্রাগ আছে, ইস্ট্রোজেন আছে, অ্যান্টিএমিটিক আছে, যেমন মেটোপ্রোপামিন, এরা কিন্তু আপনার গ্যালাক্টোরিয়া করে। যাদের হচ্ছে দেখা যায় যে আহ মানে বলে যে বাচ্চা দুধ খাচ্ছে না, তাদের কিন্তু আমরা ডক্টর দিয়ে আপনারা জানেন, ঠিক আছে। আমি থাকবো এরাও কিন্তু গ্যালাক্টোরিয়া করে, গ্যালাক্টোরিয়া করে, এগুলো কিন্তু আপনাকে জানতে হবে। আচ্ছা, প্রোড্রাগ অ্যাক্টিভ ফর্ম, এখান থেকে এই কয়েকটা পড়বেন, এগুলো বেশি আছে এখানে, আগে আমরা পড়ছি এখানে বেশি কোনটা কোনটা আছে, আলফা মিথাইল বা প্রোপোয়ানিল, তারপর হচ্ছে প্রোপিটোগ্রেল, তারপর হচ্ছে সালফাসালাজিন, হচ্ছে সাইক্লোফসফেট, প্রোপিওসিল, এটা মার্কারটোপিউরিন অ্যাসিড, প্রত্যেকটা একটু দেখে রাখবেন কারণ এগুলো থেকে কিন্তু অনেক সময় মিস্টেক আসে। আচ্ছা, মাইক্রোজমাল এনজাইম এবং নন মাইক্রোজমাল এনজাইম, মাইক্রোজমাল এনজাইম হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং ক্যান বি ইনডিউসড অর ইনহিবিটেড। আর নন মাইক্রোজমাল এনজাইম কিন্তু সাইটোপ্লাজমে থাকে এবং এটা কিন্তু ক্যান নট বি ইনডিউসড অর ইনহিবিটেড। এক্সাম্পল গুলো একটু দেখুন, ঠিক আছে। সাইটোক্রোম কিন্তু মাইক্রোজমাল এনজাইম, যেটা আপনার স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। আর অন্যান্য যেগুলো মোনোঅ্যামিনো অক্সিডেজ, কোলিনেস্টারেজ, অ্যালকোহলিক অ্যাসিড, জ্যান্থিন অক্সিডেজ, এরা কিন্তু সবাই নন মাইক্রোজমাল এনজাইম।
অ্যান্টিডোট একটুখানি পড়বেন, এটা আপনার পার্সোনাল সরি আপনার প্র্যাকটিস লাইফে কিন্তু কাছে জাস্ট এর মধ্যে অ্যাসিডামিনোফেন প্যারাসিটামলের মধ্যে কিন্তু এন অ্যাসিডাল সিস্টেম, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা বাকিগুলো মোটামুটি আপনি পারবেন। এটা জাস্ট রিডিং, এটা এমন আমার কিছু না। আচ্ছা এটা অনেক সময় এরকম কোশ্চেন আসতে পারে, হাফ লাইফ অফ এ ড্রাগ ইজ 6 আওয়ার্স, হাউ লং ইট উইল বি লিভ ইন ইট আওয়ার্স 97 to 98%, পাঁচটা হাফ লাইফ, ঠিক আছে। সো আপনার যদি 6 ঘন্টা হয় সেক্ষেত্রে 30 ঘন্টা লাগে, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট আপনি হিসাব করবেন যে আপনি ধরেন আপনার ড্রাগ দিলেন, এরপর 50% গেল, তারপর হাফ লাইফে গেল 75%, তারপর হাফ লাইফে যাবে আরো আপনার 50%। আচ্ছা মাঝখানে মনে হয় লাইন কেটে গেছিল। তো যেটা আমি বলতে চাচ্ছি যে আপনার হচ্ছে হাফ লাইফটা 50%, তারপর হাফ লাইফে বাকি 50% সব পুরাটা 25%। এরপরে হচ্ছে আবার আপনার যে বাকি 25 থাকে তার আবার 50%, মানে 12.5%। এইভাবে করে আপনি যোগ করে করে যাবেন, ঠিক আছে। অর্থাৎ প্রথমে 50%, তারপর বাকি 50-র মধ্যে আবার 50 মানে হচ্ছে 25%, তারপর বাকি 25-এর মধ্যে আবার 50 মানে হচ্ছে আপনার 12.5%, এরপর বাকি 12.5-এর মধ্যে আপনার 50% মানে 6.25%। এইভাবে করে আপনি যোগ করে করে যাবেন যে কত থেকে আপনার 97 to 98%, ঠিক আছে। মোটামুটি দেখা যায় পাঁচটা হাফ লাইফ পর এটা। আচ্ছা আর আরেকটা জিনিস, প্লাজমা স্টেডি স্টেট অ্যাচিভ করতে মোটামুটি 4 থেকে 5টা হাফ লাইফ লাগে, এটা মনে রাখতে। আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে ড্রাগস কমনলি মনিটর বাই প্লাজমা ড্রাগ কনসেন্ট্রেশন, এটা জাস্ট একটু জানার জন্য আমি বলছি। তো এইটুকুই ছিল আমাদের জেনারেল ফার্মাকোলজির মধ্যে। অ্যাকচুয়ালি জেনারেল ফার্মাকোলজি থেকে খুবই নন স্পেসিফিক পড়া, অর্থাৎ আপনার যে জায়গায় এক্সাম্পল আছে সেগুলো পড়তে হবে, যে জায়গায় ক্যারেক্টারিস্টিক্স আছে সেগুলো পড়তে হবে, এবং টোটালটার একটা কনসেপ্ট আপনাকে ক্লিয়ার রাখতে হবে যেন এখান থেকে কাজে বাজে প্রশ্ন পেলেও আপনি যেন অ্যাটলিস্ট বুঝতে পারেন। আর এখানে অনেক ড্রাগের এক্সাম্পল, এত এক্সাম্পল মনে রাখা সম্ভব না, এটা সবাই জানে। তো তারপরও আমি বলবো এখান থেকে আপনারা যতটুকু পারেন একটু মনে রাখবেন, আর যদি একান্তই না পারেন সবগুলো ট্রু ডাকে আসবেন, ট্রু ফলস যদি থাকে, ঠিক আছে। তো তাহলে জেনারেল ফার্মাকোলজি এটুকু আপনাদের একটু দাগায় দিলাম এবং বলে দিলাম কোন কোনগুলো পড়তে হবে। ইনশাল্লাহ এটুকু পড়লে আপনারা অনেকটাই কমন পাবেন। বাট ফার্মাকোলজি খুবই আনপ্রেডিক্টেবল, তারপর আপনাদের একটু মানসিক প্রস্তুতি থাকতে হবে যে আমাদের এখানে আনপ্রেডিক্টেবল কোশ্চেন। তারপরে আপনি যতটুকু আমি যতটুকু করলাম এটুকু হচ্ছে নর্মাল পড়া, এটুকু আশা করি পড়লে আপনি অনেকটাই কনফিডেন্টলি পরীক্ষা দিতে পারবেন। আর আজকের মধ্যে এটুকুই, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আপনাদের সাথে সিস্টেমিক ফার্মাকোলজি নিয়ে কথা হবে পরবর্তী দুটো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আহ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।